আজ মনটা খুব খারাপ, কারণ আম্মু ঢাকা চলে যাচ্ছে আর আমাকে দেখাশোনা করার জন্য আমার মামাতো বোনকে রেখে যাচ্ছে। এই মেয়ে যে আমাকে কি করে সেটা ভাবলে আমার গায়ে এখনই জ্বর চলে আসে। এগুলো আমি রুমে বসে একা একা চিন্তা করতেছি। এর ভিতরে আম্মু আর আমার মামাতো বোন আমার রুমে আসলো। আবির, চলি, নিজের খেয়াল রাখবি আর ওর সাথে কোনো ঝামেলা করবি না। আম্মু, ঝামেলাটাকে তো আমার কাছেই রেখে যাইতেছ। এটি বলার মাত্রই দেখতে পেলাম পুতুল আমার দিকে রাগীভাবে তাকিয়ে রয়েছে। আমি ভয় পেয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম। আম্মু, তুমি আমাকে সহ নিয়ে যাও। যাকে আমার দেখাশোনার জন্য রেখে যাচ্ছ, এ মেয়ে মনে হয় আমাকে একা পেয়ে মেরেও ফেলতে পারে। সামনে তোর পরীক্ষা, তোকে কিভাবে নিয়ে যাব? আচ্ছা যাও, সাবধানে যাবে। কিছুক্ষণ পর আম্মু চলে গেল। আমি শুয়ে পড়লাম। এর ভিতরে আমার মামাতো বোনও আমার পাশে শুয়ে পড়লো। কি হলো আপু, এভাবে তাকিয়ে আছো কেন? আমি ঝামেলা, তাই না? সরি, মুখ ফসকে ঠিকটা হয়তো বলে ফেলেছি। এটা বলা মাত্রই আমার গালে টাস করে একটা থাপ্পড় দিয়ে দিল। তখন আমি বললাম, আসি না আসতেই আমাকে চড় মারতে শুরু করেছো? চুপ একদম। আমাকে কথা বললে মুখ ভেঙে দেবো। আমার সাথেই তো পারো এটা করতে। তুমি কেন আসলা আমাদের বাড়িতে? তোমাকে আসতে বলেছে কে? এ মা, ভিতর মুখে দেখি আজকাল সুন্দর সুন্দর কথা ফুটেছে। দাঁড়া, তোর এক্ষুনি ব্যবস্থা করতেছি। সরি আপু, তোমার মুখে মুখে আমি আর কোনোদিনও কথা বলবো না। মনে থাকে জানো। আর তোর চুলের এই অবস্থা কেন? তোকে একদিন বলেছি না এত বড় বড় চুল রাখবি না? আমার বন্ধুরা এত বড় বড় চুল রেখেছে, তাই আমিও রেখেছি। তাতে সমস্যাটা কি? তোর বাজে বন্ধুদের সাথে আমি হাঁটতে বারণ করেছি না? আপু, ওরা অনেক ভালো। চুপ একদম। বিকেলে আমার সাথে সেলুনে যাবি, একদম ছোট ছোট চুল বানিয়ে আনবি। আমি পারবো না। ছোট চুল বানালে আমাকে তো কোনো মেয়ে পছন্দই করবে না। মেয়েরা তোর দিকে যেন তাকায়, তার জন্য তুই চুল বড় রেখেছিস? শালা, তোর আজকে খবর আছে। আজকে তো সব চুল কেটে ছোট ছোট বানিয়ে দেবো, দেখিস। আপু, এগুলো তুমি কি বলতেছ? আপু, তুমি আমার সাথে কেন এমন করো? আমি তো কিছুই বুঝতেছি না। আমার বড় চুল লাগবে, আমি এগুলো কাটতে পারবো না। হুম, দেখবি কাটবে কি না। আমি গিয়ে রুম থেকে কেচে নিয়ে আসলাম। আপু, এটা এনেছো কেন? এখন মাথাটা আমার কাছে নিয়ে আয়। তুমি আমার চুল কাটবা? দেখো আপু, এটা যদি করো আমি কিন্তু চিৎকার দিব। ও মনু, বাড়িতে এখন কেউ নেই, চিৎকার দিলেও কোনো কাজ হবে না। আমি কিন্তু মাথাটা আমার কাছে আনতে বলেছি। আপু সরি, আমি বিকেলে গিয়ে দোকান থেকে কেটে আসবো। কোনো কাজ হবে না, তোর চুল আজকে আমিই কেটে দেব। আমি ওর চুল টেনে আমার কাছে নিয়ে আসলাম, তারপরে কচকচ করে ওর লম্বা চুলগুলোকে কেটে দিলাম। আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার কত বড় চুল কেটে দিয়েছো। এই, তুই আমার দিকে তাকিয়ে বলতো তুই আমাকে কি করবি? আমি ওর দিকে তাকালাম, দেখি ওর চোখ অগ্নিবর্ণ ধারণ করেছে। এখন যদি আমি ওকে কিছু বলি তাহলে আমি থাকবো না। কি বললো? আমি তোমাকে কি করব? আমি তো তোমাকে কিছুই করব না। কেন, ভয় পাস নাকি? না, আমি চুপ হয়ে ওকে গালি দিতে আসি। আম্মু, তুমি আমাকে কেন এই মেয়ের কাছে রেখে গেলা? এই 1 মাসের ভিতর তোমার ছেলে কি মনে হয় আর কেউ খুঁজেই পাবে না। আমি চুপচাপ এই কথাগুলো ভাবতেছি। এর ভিতরেই এই মেয়ের আর একটা শাসন শুরু হলো। আর তোর ঠোঁট তো আগে অনেক গোলাপি ছিল, আর এখন এমন কালো হয়ে গেছে কেন? ঠোঁট কালো হয়েছে সেটা আমি জানবো কি করে? সিগারেটটা নিস নাকি? আপু, কি বলে এগুলো? আমি সব বাজে জিনিস খাবো কেন? না খেলেই ভালো। আর খাইলে তোর ঠোঁট দুটোর অবস্থা কাহিল বানিয়ে ফেলতাম। আর শোন, সিগারেট খাইলে কিন্তু তোর বউ তোকে কিস করবে না। না করলে আমি তো জোর করে করব। আমি করতে দিলেই তো তুই করবি। মানে কি? তুমি করতে দিবা মানে? মানে হলো তুই আমার মুখে মুখে কথা বলিস, তাই তোকে এখন চড় দিব। সরি, আর তোমার মুখে মুখে কথা বলবো না। তবু আর মেরো না। এমনি আসলে কেন যে আমাকে এত শাসন করে তা আমি কিছুই বুঝতেছি না। ওকে যে অনেক ভয় পাই, তার কারণ কিছু বলতেও পারি না। শোন, আমি যতদিন আছি ততদিন আমার কথা মতো না চললে আমি কি করতে পারি সেটা তো জানিসই। আমি তো তোমার কোনো কথাই ফেরি না, সব কথাই শুনি। গুড বয়। আচ্ছা, আমি এখন রান্না করতে গেলাম। মনে মনে বলতে লাগলাম, যাস না কেন রান্না করতে? কুত্তি, আমি যদি তোর ছোট না হতাম তাহলে তোর খবর 12টা করে ছাড়তাম। কিছুক্ষণ পরে আপু চলে গেল। আমি বিছানা থেকে উঠে আয়নার কাছে চলে আসি। আয়নার দিকে তাকিয়ে দেখি একটা পাগল দাঁড়িয়ে আছে। পরে বুঝতে পারলাম এটা তো আমি। চুল কেমনভাবে কেটেছে সেটা দেখলেই ওর উপরে আমার অনেক রাগ হয়।
আমি এবার রেগে পুতুলের কাছে চলে আসি। যেভাবে রেগে আমার গায়ের কাছে আসলি মনে তো হলো আমার গায়ে হাত তুলবি। কি বলো এসব? তুমি আমার একমাত্র সিনিয়র মামাতো বোন, তোমার গায়ে আমি কখনো হাত তুলবো? যেভাবে আমার কাছে আসলে দেখে সবাই হয়তো ভয় পাবে। এর ভিতরে আমি বলে উঠলাম, দেখেছো এখন আমাকে কেমন লাগতেছে? পুরাই পাগলের মতো। এসব বিষয় নিয়ে আমি যেন একটা কথাও না শুনি, তাহলে আমি কিন্তু আগুন দিয়ে তোর মুখ পুড়ে দেব। ধুর, কি যে বলো না। তুমি চুল কেটে দিয়েছো, এখন তো আমাকে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, এখন তুই এখান থেকে যা, আমার এখানে কাজ আছে। আমি আবারও আমার রুমে চলে আসি। পুরো শরীরে শুধু রাগ আর রাগ। কেন যে হো আসলো। এখন আসুন পরিচিত হয়ে নেই। আমি আবির। যদিও এখন আমাকে আবির নামে কেউ চিনবে না। চুল কাটার কারণে এখন আমাকে পাগল ছাড়া আর কেউই ডাকবে না। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। আর এখানে যে আমার উপরে অত্যাচার করলো ও হলো পুতুল, আমার একমাত্র মামাতো বোন। আমার থেকে 2 বছরের বড়। ও এবার অনার্স 2য় বর্ষে পড়তেছে। মামাতো বোন বললে ভুল হবে, কারণ ও আমার কাছের একজন মানুষ। মনে হলো ওকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। দুঃখের কথা হলো আমি ওকে এখনও ভালোবাসি, কথাটা জানাতে পারলাম না। জানাবো কেমনে আপনারাই বলেন। ও যে রাগী আর যে বদমেজাজি, ওর সাথে আমার কথা বলতেও ভয় লাগে। আমাকে সবাই ভীতু টাইপের লোক বলে। আসলে কি ভীতু তা হয়তো আমি নিজে চাই না। ওকে আমি সেই ছোটোবেলা থেকে পছন্দ করে এসেছি। ভয়ের কারণে বলতেই পারি না। হরিণ যেমন ভাগকে ভয় পায়, তেমনি আমি আমার মামাতো বোনকে ভয় পাই। ও যখন রেগে যায়, ওর চোখের দিকে তাকালেই আমার মনে হয় হিসু পড়ে যায়। রাগ হলে চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে, তাতে আমার কাজ হয়ে যায়। ও দেখতে ওর নামের মতোই। নামটা যেমন সুন্দর, তেমনি ও দেখতেও পরীর মতো। হঠাৎ চোখে ঘুম এসে গেল, তাই আমি ঘুমিয়ে পড়লাম। দুপুরবেলা পুতুল এসে ডাকতে লাগলো, এই উঠে পড়, গোসল করবি না? বেলা অনেক হয়ে গেছে। আপু এখান থেকে যাও তো, আমাকে একটু ঘুমাতে দাও। আরেকবার পারলে বল যে উঠবি না। তোর বাল শান্তিতে একটু ঘুমাতেও দেবে না। বাল আর ভালো লাগে না। এই মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমার একটু শান্তিই নেই। কি হলো, বসে আছিস কেন? ওয়াশরুমে যাস না কেন? আমি গোসল করে নিলাম। তারপরে আবার আমার রুমে এসে দেখি পুতুল নামাতাতে করতেছে, তাই আমি আবার শুয়ে পড়ি। আবির, খেতে চল। আমি ওর সাথে খাবার টেবিলে চলে আসি। ও আমাকে খাবার বেড়ে দিল। খাবারটা অনেক ভালো হয়েছে। মনে মনে ভাবলাম, আজকে আমার সাথে তুমি অনেক কিছু করেছো, তাই দেখো তোমার অবস্থাটা কি করি। আপু এগুলো কি রান্না করেছো? এগুলো খাবার না অন্য কিছু? কেন ভালো লাগে না? বাজে রান্না, একদম জঘন্য। এত বড় কথা! শালা দেখ আমি কি করি। আমি খাবারের প্লেটটা ওর কাছে টেনে নিয়ে আসলাম। আরে খাবারের প্লেট নিয়ে গেল কেন? খাবার তো ভালো হয়নি, তাই তোর খাওয়ার কোনো প্রয়োজন নেই। তবু আমি খাবো, দাও না, অনেক খিদে লেগেছে। তোকে আমি কোনো খাবার দেবো না, যা এখান থেকে। আমি রাগ করে ওখান থেকে উঠে পড়ি। তোর খিদেটাও লেগেছে প্রচুর। কেন যে এই মেয়েকে রাগিয়ে দিলাম সেটা আমি কিছু বুঝতেছি না। সকাল থেকে কিছুই খাইনি, খিদেটাও লেগেছে প্রচুর। আমি ছাদে চলে আসি। ছাদে এসে আড়ালে বসে পড়ি। হঠাৎ আমার গায়ে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। তাকিয়ে দেখি পুতুল। খেতে আয়, আমি তোর জন্য রুমে খাবার নিয়ে আসছি। আমি খাবো না। আবির, আমি কিন্তু রেগে যাচ্ছি। যতই রেগে যাও না কেন, আমি তোমার খাবার খাবো না। আমি ওর হাত টেনে আমার কাছে নিয়ে আসলাম, তারপরে কি ভেবে যেন জড়িয়ে ধরলাম। আরে আরে, দেখো দেখো কি করতেছে। চুপ একদম, কোনো কথা বলবি না। তুই আর একবার বল যে আমার সাথে যাবি না, তাহলে তোকে নিয়ে ছাদ থেকে লাফ দেবো। এই না না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। এখনো বিয়ে করব, তারপরে বউয়ের আদর পাবো। আরও অনেক আশা আছে আমার। তাই? এই ছাড়, এত জোরে কি কেউ কাকে জড়িয়ে ধরে? সরি সরি, আমি মনে করেছি কোলবালিশ জড়িয়ে ধরে আছি। এখন তো বল পাই, জানি তো তুমি আমাকে ইচ্ছে করে জড়িয়ে ধরেছ। কি বললি শালা? তোকে আজকে আমি জানে মেরে দেবো। আমি আমার হাত দিয়ে ওর কাছে গেলাম। সেটা দেখে আবির ওর গাল দুটোতে হাত দিয়ে চেপে ধরলো। সরি সরি আপু, আসলে মজা করে বলেছি। প্লিজ আমাকে শহর মেরো না। আমি আবিরের হাত টেনে রুমে নিয়ে আসি, তারপরে ওকে খাটে বসিয়ে দিলাম। এই, তুই আমাকে কি বলেছিলি? কিছু না, আমি এখন খাবো। এটা বলে আমি খাবার খাওয়া শুরু করে দিলাম। আমি খাইতেছি আর পুতুল আপু আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি খেতে খেতে পুতুলকে বললাম, আপু তুমি আমার সাথে সারাদিন এমন করো কেন? তুই আমার কথা শুনিস না কেন? আর তুই কথায় কথায় আমাকে রাগিয়ে দিস কেন? ঠিক আছে,
আর রাগাবো না তোমাকে। আমি খাবার খেয়ে শুয়ে পড়লাম। সন্ধ্যার সময় দেখি পুতুল তার চুলে দিয়ে দিতেছে, তাই আমি তার কাছে চলে আসি। আপু, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। না, তুই কোথাও যেতে পারবি না। যাই, কিছুক্ষণ পরে চলে আসবো প্লিজ। তুই গেলে আমি একা একা থাকতে পারবো না, আমার ভয় করবে। আরে আল্লাহ, কিছুক্ষণ পরে তো আবার আসবো। আচ্ছা যা, 7:30টার ভিতরে চলে আসবি। যদি একটু দেরি হয় তাহলে আমি আর দরজা খুলবো না। ঠিক আছে। আমি দরজা খুলে বাইরে চলে আসি। তারপরে রওনা দিলাম আমাদের বন্ধুদের আড্ডা হলে। কিছুক্ষণ পর ওদের কাছে চলে আসি। আমার সাথে সাথে আসার সাথে সাথে ওরা আমাকে দেখে হাসি শুরু করে দিলাম এক শালাকে চর। শালারা হাসতেছিস কেন? তোর মাথায় চুল নেই তাই তো হাসছি। চুল গেল কোথায়? কাকে খেয়ে ফেলেছে নাকি? আর বলিস না, আজকে মামাতো বোন এসেছে, আর এসেই আমার এই অবস্থা করেছে। তো তুই কিছু বললি না? কী আর বলবো, তার সাথে কথা বলতেই তো আমার হাত পা কাঁপতে থাকে। দেখে যে আমি অনেক ভয় পাই। তুই আসলে একটা ভীতু। আমাদের ফ্রেন্ডস লিস্টে তুই 1 নম্বরের ভীতু। শালারা আর পশাবি না, তাহলে তোর নাক ফাটিয়ে দেব। এটি বলার পরে সবাই চুপ হয়ে গেল। চলাবীর একদম ফ্রি ফায়ার হয়ে যাক। না, আশা কিছু হবে না, আজকে তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে। আপু কিছু বলবে না দেখিস। তুই ওকে চিনতে ভুল করছিস, শালি 1 নম্বরের মিসকে শয়তান। তাই তুই নাকি তাকে ভালোবাসিস, তো বলিস না কেন? আর ভালোবাসা, আমি তাকে ভালোবাসি, এটা যদি সে শোনে সোজা মনে হয় আমাকে খুন করেই ফেলবে। তোর কপালে গপ নাই। ওকে, দেখা যাবে আছে কি না। ওকে, আমি যাই, কালকে তোদের সাথে কথা হবে। আর একটু থাক না, তুই গেলে আর ভালো লাগে না। ওদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিলাম। সিগারেট খাবি? ওদের আনতে বলবো? নীরব, এটা বলিসই না। ও যদি সিগারেটের গন্ধ পায় তাহলে আমাকে খুন করে ফেলবে। ঠিক আছে শালার ভীতু। আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর এসে পড়ি। কলিং বল দেওয়ার পরে, ওখানে দাঁড়িয়ে থাক, 20 মিনিট লেট হয়েছে। আপু সরি, কি দেরি হয়েছে। আবারও কথা বলিস? আমি এসে দরজা খুলে দিলাম। কি হলো, ঢুকতেছিস কোথায়? আগে শাস্তি পেয়ে যাবি না? পুতুল, তুই কিন্তু বেশি করতেছিস। তুই আমাকে তুই তুকারি করিস? কুত্তা, তোর শাস্তি আরো বাড়ছে। চর তো মেরেই দিয়েছ, আবার কি শাস্তি দেবা শুনি? এক পা উপরে করে কান ধর। আমি পারবো না। না পারলে বাইরে থাক, আমি দরজা আটকে দিতেছি। না না না, ধরতেছি তো। আমি কান ধরা শুরু করে দিলাম। আমি কানে ধরে আছি, সেটা দেখে পুতুলের কি হাসি। মন চায় কী যে করি, সেটা না হয় না বলাটাই ভালো। বললে কি না আরও শাস্তি বেড়ে যায়। এ আপু হয়েছে। তুই আমাকে তুই তুকারি করেছিস, তার জন্য আরো কিছুক্ষণ কান ধরে থাক। পা তো ব্যথা হয়ে যাইতেছে। ব্যথা হলে তোর গোড়া থেকে কেটে দিব নে। ধুর, যদি তোমাকে কোনো সময় ভালোবাসার কথা বলতে পারি, আর যদি তুমি আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করো, তাহলে তোমাকে যা জ্বালামো সেটা তুমি চেয়ে চেয়ে শুধু দেখবে। এখন ভিতরে ঢুক। পাটা পুরো ব্যথা হয়ে গেছে। এক পা দিয়ে মাটিতে ভর দিতে পারতেছি না। অনেকক্ষণ কষ্ট করে আমার রুমে চলে আসি। এসে শুয়ে শুয়ে ভাবতেছি ওকে কি করে প্রপোজ করা যায়। এর ভিতরে ও আমার কাছে এসে পড়ে। কি হলো, আমাকে দেখে এমন করলি কেন? আমি কারোর সাথে রাগ করিনি। ওলে ওলে বাবুটা, উঠে পড়, আজকে তোকে নিয়ে হাঁটতে বেরোবো। এত রাতে? না রে বাবা, আমি পারবো না। এখনো বেশি রাত হয়নি, আসতে বলেছি কিন্তু। দরজার তালা লাগিয়ে দুজনে হাঁটা শুরু করে দিলাম। ওর পাশে হাঁটতে আমার ভালোই লাগতেছে। হালকা হালকা শীত করতেছে। আমি গুটিসুটি হয়ে আছি। এমন করতেছিস কেন? শীত কি বেশি করে? আয়, আমার চাদরের ভিতরে আয়। না, রাস্তায় অনেক মানুষ আছে। এখন পর্যন্ত আমি তো কাউকেই দেখতে পেলাম না। তবুও এত রাতে এটা করা ঠিক হবে না। আমি ওকে টেনে আমার চাদরের ভিতরে নিয়ে বললাম, এত বেশি বুঝো কেন? কই বেশি বুঝি, তোমার গায়ে যদি স্পর্শ লাগে তাই তো আসতে চাইছিলাম না। লাগলে কি হবে? লাগলে আবার অন্য কিছু হয়ে যেতে পারে। কি হবে? কিছু না। শয়তান ছ্যামড়া, তুই এই মাত্র বাজে কথা বলতে চেয়েছিস, এখন তোকে তো শাস্তি দেওয়াই লাগবে। এটু আবার শাস্তি? তোমাকে নিয়ে আমি আর পারি না। পারিস কি না সেটা এখনই দেখিয়ে দেবো। আবির, তুই আমার চাদরের ভিতরে থাকবি ঠিকই, তবে আমার গায়ে কোনো প্রকার স্পর্শ যেন না লাগে। হে আপু, এগুলো কি বলতেছো? তোমার চাদরের ভিতরে থাকলে তো স্পর্শ লাগবে। তার চেয়ে ভালো হবে আমি বের হয়ে যাই। ওকে, স্পর্শ লাগলে কোনো সমস্যা নেই। আমাকে সবাই বলে আমি নাকি ভীত। আমি কম যাই কিসে। আমি ওর কোমরে হাত দিয়ে হাঁটা শুরু করে দিলাম। এমন সময় আমির আমার কোমরে হাত দিলি কেন? ভুলে হাত রেখেছিলাম, সরি। হাত নামাইতেছি। এই, হাত নামানো লাগবে না।
আমি আর আবির হাঁটতেছি, হাঁটতে হাঁটতে অনেক দূরেই চলে এসেছি। অনেক বাতাস হচ্ছে। আপু, আমার আর অনেক শীত লাগতেছে, এখন কি করব বলো? এখন কি তুই বলতে চাইছিস যে আমি তোকে জড়িয়ে ধরি? ছি 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 ছি, এগুলো তুমি কি বলো? আর আমি কি তোমাকে জড়িয়ে ধরতে বলেছি? শয়তান, তুই তো মনে মনে এটাই ভাবতেছিলি। হে আপু, তুমি বেশি কথা বলো, চলো বাড়িতে ফিরে যাই। একটা থাপ্পড় দিব। এই মাত্র আসছি, আর এখনই বাড়িতে যাব? তোমার ইচ্ছে। আমার কাছে আয়, থাপ্পড় মারি। আমি থাপ্পড় মারতে বলেছি? তুই তো বললি তোমার ইচ্ছে, তাই আমার ইচ্ছে করতেছে তোকে একটা থাপ্পড় মারি। এবার মারলে দেখবা আমি কি করি। আচ্ছা, যা করার করিস, দেখি তুই কি করতে পারিস। হে আপু, এভাবে তাকায়ও না, তোমার চোখ দুটো যেমন মায়াবী তেমনই রাগে। আবির, চুপ কর তো। আমি আর আবির হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসি। কিছু দূরে আসার পরেই কতগুলো ছেলে আমাদের এভাবে দেখে বাজে বাজে কথা বলা শুরু করে দিল। মামা, এত রাতে মাল চাইতেছে, তুলে নিয়ে গেলে আজ ভালোই মজা হবে। কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগতো, তাই আমি ওদের কাছে চলে যেতে যাব। এমন সময় পুতুল আপু আমার হাত টেনে ধরলো। তোর ওখানে যাওয়া লাগবে না, চল বাড়িতে যাব। তোমাকে ছেলেগুলো এইসব কথা বলতেছে, আর আমি সহ্য করতে পারতেছি না। চুপ কর, মারামারি করা লাগবে না। আমি রাগে চলে যাচ্ছি। কিছুক্ষণ পর ছেলেটা বলল, দেখ, আমি তোর সাথে মারামারি করতে চাই না। তার চেয়ে ভালো হবে তুই এই মেয়েটাকে আমাদের কাছে দিয়ে দে। আমরা আজকে রাতে মজা করে কালকে তোর কাছে ফেরত দিয়ে দেব। এখন আর নিজেকে আটকাতে পারলাম না। আমি গিয়ে শালার নাক বরাবর ঘষি লাগিয়ে দিলাম। এই শালাই আমাকে মেরেছে, এই শালাকে তোরা শেষ করে দে। ওরা ছিল তিনজন, একে একে ওরা আমার কাছে আসতেছে, আর আমি সবাইকে মাটিতে শুয়ে দিতেছি। এত শক্তি আমার গায়ে আজ যে কোথা থেকে আসলো তা আমি নিজেও জানি না। আমি ছেলেটাকে ছেড়ে দে, মরে যাবে তো। আমি পুতুলকে ধাক্কা মারলাম, তারপর ওদের আবারও মারা শুরু করে দিলাম। এমন সময় পুতুল আমার হাত টেনে বাড়ির দিকে নিয়ে গেল। কিছুক্ষণ পরে আমরা এসে বাড়িতে পৌঁছালাম। তোকে মারামারি করতে বলেছিলাম? তোমাকে কী সব বাজে কথা বলছিল? বলুক, তোর যদি আজ কিছু হয়ে যেত তাহলে কি হতো? আগে বলো, তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? মানে? মানে হলো, তোমার কিছু হয়ে গেলে সবাই তো আমাকেই ধরতো। আমাকে ওরা এসব বললো, তাতে তুই এত চটে গেলি কেন? কিছু না, খেতে দিলে দাও। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আয়। আমি ফ্রেশ হয়ে টেবিলে চলে আসি, তারপরে খেয়ে নিলাম। কেমন যেন মাথাটা ব্যথা করতেছে। আজকে কি হতে যাচ্ছিল? আমি খাটে চলে আসি, তারপরে পুতুলাপুকে ডাকা শুরু করে দিলাম। আপু, আপু, ও আপু। এই, কি হয়েছে? এমন রাগীভাবে কথা বলতেছো কেন? কি বলবি বল। মশারিটা টানিয়ে দাও না। পারবো না। তুই আজকে আমার কথা শুনিসনি। তোকে আমি কতবার মারামারি করতে বারণ করেছিলাম। আর করব না, দাও না। আমি ওর বিছানায় মশারি টাঙিয়ে দিলাম। আবির, আমি যাই, তোর আর কিছু লাগবে? লাগতো, তবুও বলবো না। বলে তুমি আমার সাথে রাগ করবা? এখন যদি না বলিস তাহলে রেগে যাবো কিন্তু। আসলে আপু, মাথাটা না প্রচুর ব্যথা করতেছে, যদি একটু টিপে দিতা। আমি গিয়ে ওর পাশে বসে পড়ি, তারপর ওর মাথাটা টিপে টিপে দিতে লাগলাম। আপু, তোমার হাতগুলো এত নরম কেন? আবির, বেশি বকিস না, এখন একটু ঘুমানোর চেষ্টা কর। ওকে। কিছুক্ষণ পরে আবির ঘুমিয়ে পড়লো। আমারও কেমন যেন চোখে ঘুম এসে পড়লো, তাই আমি আর আমার রুমে গেলাম না, আবিরের পাশেই শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙতে না ভাঙতেই দেখতে পেলাম আবির আমাকে জড়িয়ে ধরে আছে, আর আমি ওকে জড়িয়ে ধরে আছি। আমি আর কিছু বললাম না, আস্তে আস্তে ওর হাত সরাতে লাগলাম। এমন সময় আবির আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এখন যে কি করব বুঝতেছি না। ওর যদি ঘুম ভেঙে যায় তাহলে কি না কি ভাববে। আমি জোরে টান দিয়ে হাতটা সরিয়ে নিলাম। এমন সময় আবিরেরও ঘুম ভেঙে গেল। আপু, তুমি আমার পাশে কি করো? এই তো এইমাত্রই আসলাম তোকে ওঠাতে। সকাল হয়ে গেছে, এখন উঠে পড়। না, আমি হয়তো কিছুক্ষণ ঘুমাই। কলেজ যাবি না? এত সকাল সকাল কেউ কি কলেজে যায়? আচ্ছা, আমি যাই তাহলে। যাও। আমি আরও কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে নাস্তা করে কলেজের দিকে রওনা দিতে লাগলাম। এমন সময় পুতুল বলল, আবির, কলেজ থেকে একটু তাড়াতাড়ি আসিস, আমার একা একা থাকতে কিন্তু অনেক ভয় লাগে। ঠিক আছে, আর কেউ ডাকলে তুমি দরজা খুলবা না, ওকে? ঠিক আছে, সাবধানে যাবি। আমি কলেজে চলে আসি, তখন নীরব আমার কাছে এসে বলল, কি খবর তোর? ভালো, তোর? ভালোই। আবির,
আজকে কলেজ ছুটি হওয়ার পর এক জায়গায় ঘুরতে যাবি? না রে দোস্ত, সময় নাই। মামাতো বোনটা একা একা বাড়িতে। আবির, তোর কি হলো শুনি? মামাতো বোনের পিছন তো ছাড়ছিস না। ও বাড়িতে একা, তাই। দেখিস আবার যেন অন্য কিছু না হয়ে যায়। এই শালা, তুই বাজে কথা ছেড়ে আর কিছু বলতে পারিস না? ওকে চল ক্লাসে যাই। আমরা সবাই ক্লাসে চলে আসি। তারপরে সব ক্লাস করে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসে কলিং বেল দেওয়ার পরে, কে এসেছেন? আপু, আমি আবির। আমি মজা করে বললাম, কোন আবির? আমি তো কোনো আবিরকে চিনি না। দেখো আপু, দরজাটা খোলো। তোমার জন্য কিন্তু কলেজ থেকে তাড়াতাড়ি ফিরেছি। আমি এসে দরজা খুলে দিলাম। আমার জন্য কি তোর অনেক চিন্তা হয়? হুম, অনেক। এটা বলে আমি আমার রুমে চলে আসি। এভাবে 7 দিন কেটে গেল। একদিন রাতের বেলা দুজনে টিভি দেখতেছি আর দুষ্টুমি করতেছি। আবির, চ্যানেল পাল্টাবি না, আমি কার্টুন দেখবো। আমি মুভি দেখব। এবার যদি পাল্টাস তাহলে তোর লুঙ্গি খুলে ফেলবো কিন্তু। আমি আর পাল্টালাম না। এই মেয়ে যা খুশি সেটাই করতে পারে। কি হলো, কোথায় যাচ্ছিস? রুমে যাব, ঘুমাবো। না, আমার পাশে বস, তোর সাথে কথা আছে। বলো। আমি ওর কোলে শুয়ে পড়লাম। আপু, কিছু মনে করো না। আমি তোমার কোলে বসেই কথা শুনবো। আজকে শালার মুখ থেকে সব কথা বের করবো, দেখি পারি কিনা। আবির, তুই কি কাউকে পছন্দ করিস? তা তোমাকে বলবো কেন? বলতে বলছি কিন্তু, নাহলে কোল থেকে কিন্তু ফেলে দেবো। অনেক ভালোবাসি একজনকে, কিন্তু এখনো বলতে পারিনি। বলবো কি করে? মেয়েটি যে রাগে, শুনলে হয়তো আমাকে মারতেও পারে। আর একটা কথা, সেই মেয়েটি আমার বড়, তাই বলি না। নাম বল। না, আমি পারবো না। আর আমি তোমাকে সব কথা বলবো কেন? বলবি না? এটা বল। আমি ওকে চেপে ধরলাম। নাম বল, না হয় কিন্তু জানে মেরে ফেলবো। বলতেছি। আসলে আপু, আমি না তোমাকে অনেক আগে থেকেই ভালোবেসে এসেছি। এই, আমি না, আবির তোমাকে ভালোবাসে। এখন যদি মারতে হয় আবিরকে বেরো, আমাকে না। আমি কথাগুলো বলে এক কানে হাত দিয়ে চেপে ধরলাম আর অন্য হাত দিয়ে গাল আটকে দিলাম। আবির, এমন করতেছিস কেন? হাত নামা বলছি। আবির কোনো কথাই শুনতেছে না, তাই আমি ওর হাত টান দিলাম। হে আপু, একদম মারবে না। আমি তোমাকে ভালোবাসি না, আবির তোমাকে ভালোবাসে। হ্যাঁ আবির, আমার চোখের দিকে তাকা। এখন বল, তুই আমাকে ভালোবাসিস কিনা? না, বলবো না। ফুপিকে এখনই কল দিয়ে বলবো যে তুই আজকে আমাকে মেরেছিস। পাল, এসব বলে তো মহা মুসিবতে পড়লাম। আপু, মারিও না প্লিজ। তোমাকে না আমার অনেক ভালো লাগে, সেই ছোটবেলা থেকেই। আমার কাছে আয়। আমি ওর কাছে আসার সাথে সাথে ও আমাকে জড়িয়ে ধরলো। আহ, কি মজা। আপু, তুমিও আমাকে ভালোবাসো নাকি? আমারটা পরে বল, তোকে আগে একটু মন ভরে জড়িয়ে ধরি। কিছুক্ষণ দুজন দুজনকে জড়িয়ে ধরার পরে ছেড়ে দিলাম। আমিও তোকে ভালোবাসি। তাই? ভালো তো বাসো, তবে এখন থেকে আমার সাথে আর রাগ করবে না, আর মারবাও না। ভুল কিছু করলে শাসন তো করবই। ওকে, কইরো। আমি তো ভুল কিছুই করব না, শুধু তোমাকে ভালোই বাসবো। তাই বুঝি? রাত অনেক হয়েছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। না, তোমার সাথে আজ সারা রাতই গল্প করব। সকালে করব, আমার অনেক ঘুম আসছে। আমি আমার রুমে চলে আসি। আজ অনেক খুশি খুশি লাগতেছে। পুতুল আমাকে ভালোবাসে, তাই। তাহলেও ভবিষ্যতে আমার সিনিয়র বউ হবে। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। এভাবে আমার দিনগুলো ভালোই চলছিল, দুজনের ভালোবাসা আর খুনছুটি দিয়ে। কালকে আম্মু এসেছিল, তাই আজকে পুতুল চলে যাবে। আবির, আমার সাথে যাবো আমাদের বাড়িতে। কেন? সামনে তো আমার পরীক্ষা। পরীক্ষা তো আরো কিছুদিন পরে, আমার সাথে চল, 2 দিন পরে চলে আসিও। কি আর করার, আমিও রাজি হয়ে যাই, কারণ ও চলে গেলে আমার একটুও ভালো লাগবে না। আমি ফুপুর কাছে চলে আসি। তারপরে তার কাছ থেকে বিদায় নিয়ে দুজনেই চলতেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। দুজনেই বাসে উঠে পড়ি। তারপরে অনেক ঘন্টা পরে আমাদের বাড়িতে এসে পৌঁছালাম। আবির, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি মামামিকে সালাম দিয়ে রুমে চলে আসি। তারপর ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। তারপরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন। আবির, আমি কলেজে গেলাম। যাওয়া লাগবে না, তুমি গেলে আমার একটুও ভালো লাগবে না। তাহলে তুমিও আমার সাথে চলো। তোমার সাথে গিয়ে কি করব? তার চেয়ে ভালো হবে তুমি থেকে যাও। না শোনা, অনেক দিন যায়নি, চলো আমার সাথে, তুমিও যাবে। ওকে,
আমি আর পুতুল ওদের কলেজের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর এসে পৌঁছালাম। এর ভিতরে ওর একটা বান্ধবী আমাদের এখানে দৌড়ে আসলো। কি মনো, কলেজে কতদিন পর আসছো? তোকে না বলেই গেলাম যে ফুপু বাড়িতে যাব। আসলি কবে? এই তো কালকে। ভাও, পুতুল ছেলেটা কে? হাই, আমি রিয়া। আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে কথাটা বলল। আমি তার হাতে হাত মিলালাম। কিছুক্ষণ পরে দেখতে পেলাম পুতুল আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, তাই আমি হাতটা ছেড়ে দিলাম। এই রিয়া, ছেলে দেখলেই হাত মেলানো লাগবে নাকি? হ্যাঁ, কেন, তোর কি কোনো সমস্যা? আমার না এই ছেলেটাকে অনেক ভালো লাগছে। কি বললি আরেকবার বলতো। কেন, শুনতে পাসনি? শোন, ওর সিট খালি নেই, আমি দখল করে নিয়েছি। ঝগড়া করতেছে আর আমি চুপচাপ ঝগড়া শুনতেছি। আবির, চল বাড়িতে যাব, কলেজ করব না। কেন? তোর কেন এর কুষ্টি, আগে বাড়িতে চল, তারপর তোর মজা দেখাচ্ছি। আমি আর পুতুল বাড়িতে এসে পড়ি। তারপর পুতুল ওর রুমে ঢুকিয়ে দরজাটা আটকে দিল। আজকে আমার কপালে শনি আছে। যে হারে এমএ রেগে আছে, না জানি কি করে বসে। তুই রিয়ার হাত ধরেছিস কেন? ওই তো হাত বাড়িয়ে দিল। আমি গিয়ে ওকে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। হ্যাঁ, এমন করতেছো কেন? মারবে নাকি? বরের গায়ে আর হাত তুলবো না, শাস্তি দিব। এখনই তুমি আমাকে জড়িয়ে ধরবা। আমি তো এক চান্সে রাজি হয়ে গেলাম। আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। একটু রাগ করলাম। আর এখন আমাকে এত ভালোবাসে কেন? জানি কালকে বাড়িতে চলে যাবা, তোমার উপরে মেয়েদের নজর লাগবে। যদি আমার কাছ থেকে তোমাকে নিয়ে যায়, তখন আমি আর বাঁচতে পারবো না কিন্তু। তোমার কাছ থেকে আমাকে কেউই নিতে পারবে না। আমি তোমার আছি আর তোমারই থাকবো। আর যতদিন বেঁচে আছি ততদিন তোমার সাথে সারা জীবন একসাথে থাকতে চাই। ওকে, এখন ছাড়ো। ছাড়বো, তবে একটা কথা শোনো। কথাটা হলো, পুতুল, তোমার ঠোঁটে একটা পাপ্পি দিব। দিতে পারো, তবে এটাই কিন্তু শেষ, বাকি যা সব বিয়ের পরে। ঠিক আছে। এটা বলার পরে আবির এসে আমার ঠোঁটে আলতো করে একটা চুমু দিল, আর আমিও পাগলটাকে একটা দিলাম। ওকে চুমু দিয়ে আমার রুমে চলে আসি। এইভাবে এই বাড়িতে আরও কিছুদিন রইলাম। তাই আজ চলে যাব বাড়িতে। তাই আমি পুতুলের কাছে চলে আসি। এসে ওকে জড়িয়ে ধরলাম। যাও যাও, চলে যাও, এখন আর ভালোবাসা লাগবে না। বলছি আর কিছুদিন থেকে যাও না, তুমি তো আমার কোনো কথাই শুনছো না তো। আবার তো হাসবই শোনা। ওকে, যাও, সাবধানে যাও। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। মনটা ভীষণ খারাপ। আসার সময় পুতুল অনেক কান্না করেছে। আমি বাড়িতে এসে পড়লাম। দেখতে দেখতে 2টি বছর কেটে গেল। আমার আর পুতুলের সম্পর্কের 2 বছরের ভিতরে আমি একটা স্কুলে চাকরি পাই। তবে বাড়িতে বিয়ের কথা বলতে আমার লজ্জা করে। ওইদিকে প্রতিদিনই পুতুল বলে আমাকে বিয়ে করবে কবে। এটি শুনতে শুনতে আমি এখন ক্লান্ত। এর ভিতরে পুতুলের কল। এই, বাসায় বিয়ের কথা বলেছো? আমার অনেক ভয় করে। তুমি একটু বলে দাও না। তুমি বলবে ওকে? ভয় করে তো। আজকে বলবা, আর যদি না বলো তাহলে আমি যে কি করব তা আমি কিন্তু নিজেও জানি না। আমার সাথে রাগ করে ও ফোনটা কেটে দিল। এখন আমি কেমনে আম্মুকে বিয়ের কথা বলবো? আমি এসব ভাবতে ভাবতে আম্মুর কাছে চলে আসি। কি বাবা, কিছু বলবি? বুঝলা কিভাবে আমি কিছু বলতে এসেছি? আমি তোর মা, তাই তোর মুখ দেখেই বুঝে গেছি যে তুই কিছু একটা বলতে এসেছিস। আম্মু, পুতুলকে তোমার কাছে কেমন লাগে? আগে বল কেন? আম্মু, আব্বু কিছু না বলে তোমাকেই বললাম। আম্মু, আমার আর পুতুলের ভিতর একটা সম্পর্ক আছে, তাই আমরা বিয়ে করতে চাই। এইটুকু? দেখতে পেলাম আম্মু এটা বলে হাসিছে। কি হলো? তুই ভাবছিস কি আমি কিছুই জানি না? তোর আর পুতুলের ভিতরে কিছু একটা আছে, তা আমি আগেই জানি। তাই তো তোর মামা মামিকে আগেই বলে রেখেছি তোদের বিষয়ে। সত্যি বলতেছো? হুম। আমি আম্মুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসি রুমে। বিয়ের কথা যদি পুতুল জানে তাহলেও অনেক খুশি হবে। তবে ওকে এটা বলা যাবে না, ওকে অন্য কিছু একটা বলতে হবে। আমি পুতুলকে কল দিলাম। কি বিয়ের কথা বাসায় বলেছো? বলেছি, তবে এটা বলে কোনো কাজ হয়নি। তোমাকে আম্মু পছন্দ করে না। তুমি নাকি দেখতে পেতনির মতো। তাই আম্মু বলেছে যে আমাকে পেতনির সাথে বিয়ে দেবে না। এই আবির, কি বলো? আমি মোটেও পেতনি না, আর ফুপু এটা বলতে পারে না। আমি তোমাকে বিয়ে করব না, যেখানে আম্মুর মত নেই। তাই আমি তোমাকে বিয়ে করব না। এটা বলে আবির ফোন কেটে দিল। এখন কি করব বুঝতেছি না। আমি আয়নার সামনেই চলে আসি। আসলে কি আমি পেতনি? আমি আবিরকে ছাড়া বাঁচতে পারবো না। মরে যেতে হবে।
আমি কিভাবে যেন ফুপিকে কল দিতে লাগলাম। হ্যালো ফুপু, আমি কি সত্যি দেখতে খারাপ? তোমার ছেলের সাথে আমাকে কি মানাবে না? কি বলো এসব? আবির তোমাকে কি কিছু বলেছে? বলেছে, বাট আমি তো তোদের বিয়েতে মত দিয়েছি। শালা, তুই আমার সাথে এমন করলি? আমি কথা ঘুরিয়ে নিলাম, তারপরে ফোনটা কেটে দিলাম। শালা, তোকে যে আমি কি করব নিজেও জানি না। আজ যদি তুই আমার হাতের কাছে থাকতি না, খুন করে দিতাম তোকে আমি। উহ! আমি আবিরকে কল দিয়ে কতক্ষণ গালি দিলাম। আমাদের সামনের মাসেই বিয়ে, অবশেষে বিয়েটা হয়ে গেল। আমি বসে আছি বাসার ঘরে, এর ভেতরেই আবির আসলো। আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। একদম টাচ করবি না, তাহলে এই দেখ আমার হাতের ছুরি, এটা দিয়ে তোর গলা কেটে নামিয়ে দেব। মনে নাই আমাকে তুই কি বলেছিস? সরি বউ। তুই কোনো কথা বলবি না, তুই এখান থেকে যা, আমি ঘুমাবো। পুতুল একা একা ঘুমিয়ে পড়লো। দেখো এখন কেমনটা লাগে। বাসরাতে বউয়ের সাথে আমার এমনটা করা উচিত হয়নি। দেখি ও ঘুমিয়ে পড়েছে, তাই আমি আস্তে আস্তে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম আর বললাম সরি, একটু মজা করেছিলাম ওই দিন, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। তাকে জড়িয়ে ধরে আমিও ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে দেখি ও আমাকে জড়িয়ে ধরে আছে। মন চায় নাক বরাবর একটা ঘুষি মারি, তবুও পিচ্চি বরকে দেখে অনেক মায়া হলো, তাই আমি ওর গালে একটা চুমু দিলাম। এমন সময় আবিরের ঘুম ভেঙে গেল। আমি ওকে আরও জোরে জড়িয়ে ধরলাম। তুই আমাকে জড়িয়ে ধরেছিস কেন? এখন তো তোর গলা কাটবো আমি। তাহলে তোমারও শাস্তি হবে। তুমি আমাকে চুমু খেয়েছো কেন? ওটা আমি নিজ চোখে দেখেছি। শালায় তারে ঘুমায়নি। আবির ছাড় বললাম কিন্তু। সরি সোনা, আর কোনোদিন মজা করব না। আমি ওকে ছাড়ানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। এমনই সময় আমার মুখ আর ওর মুখ একসাথে বন্ধ করে দিল। এটা কি করলি? শুধু চুমু দিয়েছি, একটু পর তো ভাস শুরু করে ফেলবো। এই শোন, আমি কিন্তু অসুস্থ। কি হয়েছে আমার সোনা বউটা? আসলে আবির, আমার পিরিয়ড চলতেছে। সত্যি? হুম। তাহলে বাসর আজ করবো না তো কবে করব? যেদিন আমি সুস্থ হব ওই দিন। তাহলে আমাকে আরো চুমু দাও। ওকে, অনেকগুলো পাপ্পি দিলাম। তারপরে আমি আর ওর সাথে রাগ করে থাকতে পারলাম না। সতে হলেও আমার পিচ্চি বরের সাথে রাগ করে থাকা যায়? আমি ওর বুকে ঘুমিয়ে পড়লাম। এভাবেই 7 দিন কেটে গেল। একদিন রাতের বেলা। বউ, আজ কি তুমি সুস্থ হয়েছো? তা তোমাকে বলবো কেন? তার মানে তুমি সুস্থ? এই আবির, কাছে আসবে না, আমি কিন্তু অসুস্থ। মিথ্যে বলছো, জানি তুমি আজ অনেক সুস্থ, তাই বাসরাতে যেটা হয়নি সেটা হাস করব। আবির আস্তে আস্তে আমার কাছে এসে গেল, তারপরে আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ দুষ্টামি করার পরে ও আমাকে খাটের উপরে ফেলে দিল। আস্তে আস্তে আবির আমার আরো কাছে চলে আসতেছে, তা দেখে আমি চোখ বুঝে নিলাম। এর ভিতরেই আবির আমার পেটে সুড়সুড়ি দিতে লাগলো। কি হলো, এমন করো কেন? তাহলে চোখ বুঝে আছে কেন? লজ্জা করে তাই। তুমি কেমন কেমন করতেছো জানো, তাই। না, চোখ বুঝেও না। তোমার বর কেমন দুষ্টিমি করে সেটা দেখো। পুতুল চুপ করে আছে আর আমি ওকে খাটের সাথে চেপে ধরলাম। বাকিটা ইতিহাস। সেরকম ভদ্র টাইপের ছেলে আমি না হলেও আমি আমার মতোই ছোট থেকেই, মানে যখন থেকে ভালোবাসা কি বুঝতে এবং জানতে শিখেছি, তখন থেকে মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে বড় আপুর সাথে প্রেম করব। তাই যেখানে যাই বড় আপু খোঁজে। বাস্তবে আমি এমনই। আমার অবশ্য ক্রাশ আছে, সে হলো মাইশা আপু। ও, আপনাদের তো পরিচয়টাই দেওয়া হয়নি। আমি হলাম নীল, এবার অনার্স ফার্স্ট ইয়ারে, আর মাইশা আপু এবার থার্ড ইয়ারে। তবে ছোট থেকেই আমি তাকে চিনি, মানে আমার বাবার বন্ধুর মেয়ে। সেই খাতিরে যাওয়া আসা চলে দুই পাশায়। ছোট থেকেই আপুর পেছনে পড়ে থাকতাম। আপুর অবশ্য সেই লেভেলে রাগ ছিল। আপু দেখতেও খুব সুন্দর ছিল, তাই পেছনে পড়েছিলাম আর এখনও থাকি। একদিন মাসে আপুদের বাসায় যাই, আপুকে দেখলাম পড়তেছে। তখন আমি ট্রেনে আর আপু ইন্টার সেকেন্ড ইয়ারে। তো আপুর কাছে গেলাম। কি করছো মাসে আপু? লুডো খেলছি, দেখিস না কি করছি। ও, পড়ছো? হ্যাঁ, এখন আমি বিরক্ত করিস না তো। কই বিরক্ত করলাম? না, বললাম আর কি। আপু, একটা কথা বলতাম। তাড়াতাড়ি বলে যা। না থাক। কি বলবি বল। থাক, আর না বলি। বেশি ঢং না করে বলে ফেল। আপু, আমি না তোমাকে। কি আমাকে? যা, আমার লজ্জা করে। ওই, তুই ছেলে না, ছেলেদের লজ্জা থাকে না। থাকে না? ও আচ্ছা, এত করে যখন বলছো বলে ফেলি, আমি তোমাকে ভালোবাসি।
কুত্তা দাঁড়া তুই। আম্মু, আমার রুমের ঝাড়ুটা কই? বড় বোনকে প্রপোজ করিস না? তোর থেকে আমি 3 বছরে বড়। তুই দাঁড়া। না আপু, 2 বছরের। আমি 1 বছর যাইনি আর 1 বছর পড়েছি। তাতে কি, বড় তো নাকি? আর তুই এখনো এসএসসি পাশ করলি না, আর প্রেম? দাঁড়া তুই, তোর অবস্থা আমি খারাপ করবো আজকে। এত হুমকি দিলে তো বিড়ালও পালাবে, আর আমি তো মানুষ। এই কই যাস? দাঁড়া। আন্টি দেখো না, মাইশা আপু নাকি মারবে। কেন রে মাইশা, আমার ছেলেটাকে মারতে চাচ্ছিস? আন্টি ছেলে নেই, তাই আমাকে ছেলের মতোই ভালোবাসে। তুমি জানো নীল কি করেছে? ও আমাকে প্রপোজ করেছে। কি রে নীল, এটা কি সত্যি? হ্যাঁ আন্টি, করেছি। আমি মাইশা আপুকে বোনের মতো ভালোবাসি। ও, এই জন্য তুই মারবি? না মা, ও মিথ্যে বলছে। অনেক হয়েছে, এখন গিয়ে পড়তে বস। আর নীল, তুই আয়, এসে খাওয়া দাওয়া কর। কিন্তু মা। কোনো কিন্তু না, যা গিয়ে পড়তে বস। আচ্ছা। যাওয়ার সময় একটা ফ্লাইং কিস দিলাম। মাইশা আপু রাগে মারতে আসতে লাগলো, আর আমি দৌড়ে আন্টির কাছে গেলাম। এই তো জ্বালানো শুরু হলো আপুকে। মাইশা আপুকে সময় অসময়ে ভালোবাসি বলতাম, আর আপু রেগে গিয়ে মাঝে মাঝে উত্তম মাধ্যম দিত। ছোট ছিলাম তো, তাই কিছু মনে করতাম না। মনে রাখবেন, 18 বছরের নিচে সবাই শিশু। আপু ইন্টারে ভালো ফলাফল করলো, আর একটা ভালো ভার্সিটিতে চান্স পেল, তাই চলে গেল সেখানে। মজা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। তাই 2 বছর অনেক কষ্ট করে পড়ে ইন্টার দিলাম, ভালো রেজাল্টও করলাম, আর আপুর ভার্সিটিতে চান্স নিলাম। ভালো রেজাল্ট থাকায় বেশি কষ্ট করতে হয়নি, তাই হয়ে গেলাম ভর্তি। কিন্তু মাইশা আপু জানে না যে আমি ওখানে ভর্তি হয়েছি। তো গেলাম প্রথম দিন, আমার কয়েকজন বন্ধু ওখানেই ভর্তি হয়েছে। তাদের সাথে দেখা করে ক্লাস করতে গেলাম। ক্লাস করে বের হচ্ছি, এমন সময় মাইশা আপুর সাথে দেখা। আমায় দেখে তো চমকে উঠল। তুই এখানে? কেন, চান্স পেতে পারি না? তা না, তবে হঠাৎ করে তোকে দেখলাম, বলিসনি তো। বলিনি, এমনি। বাহ, ভুলে গেলি? তোমারে ভুলবো কেমনে, আমার তো সব জুড়েই তুমি। আবার শুরু হয়ে গেল? তোমার জন্যই তো এখানে আসা। মার খেতে যাস নাকি? তোমার হাতে বিষও খেতে পারি, মারটা আবার কি? বাদ দিবি? আচ্ছা ঠিক আছে, অনেক সময় আছে। কিসের? কিছু না। আচ্ছা বল, আন্টি আঙ্কেল কেমন আছে? ইস রে, নিজের শ্বশুর শাশুড়িকে আন্টি আঙ্কেল বলে কি মাইয়া? কি বললি? মনের কথা শুনতে পায় নাকি? খিতা কমো, কিছু বলিনি তো। আমি কি জিজ্ঞেস করলাম? ও আছে, ভালোই। আচ্ছা, এখানে যেহেতু থাকবি, কোনো কিছুর প্রয়োজন হলে বলবি। আর বাদরামিটা না একটু কম হলেই চলবে। আমি তো তোমার সাথে বাদরামি করার জন্য এখানে এসেছি, খালি দেখে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এভাবে শুরু হলো ভার্সিটির যাত্রাপথ আমার, আর তার পিছনে লেগে থাকা। ভার্সিটিতে আসার পর থেকেই সারাক্ষণ মাইশা আপুর পেছনে লেগে থাকে। সে যেখানে যায় আমিও তার পেছনে পেছনে যাই। ক্লাসের সময়টা ব্যতীত সবসময় তাকে জ্বালাতে লাগলাম। তার বান্ধবীদের সাথে থাকলে তাদের সাথেও মজা করতাম। সবাই ভাবতো আমি তাদের সমবয়সী, কারণ আমিও তো সবসময় তাদের পিছনেই লেগেছিলাম। একদিন ভার্সিটি আসার পর জানতে পারলাম মাইশা আপু আসেনি। মনটা খারাপ হয়ে গেল অনেক। যেহেতু আমাদের দুজনের বাসায় অন্য শহরে, তাই আমরা হোস্টেলে থাকতাম। আমি জানতাম না সে কেন আসেনি, তাই তার হোস্টেলের সামনে যাই। তারপর মাইশা আপুর এক বান্ধবীকে ফোন দিয়ে আসতে বলি, নীলা আপু, মাইশা আপুর কী হয়েছে? আজকে কলেজে আসলো না যে? মাইশা একটু অসুস্থ। কি হয়েছে? ওর জ্বর আসছে। ডাক্তার দেখানো হয়েছে মাইশা আপুকে? না, কে নিয়ে যাবে? আচ্ছা আমি আসতেছি, মাইশা আপুকে নিয়ে নিচে আসো। ঠিক আছে। তারপর নীলা আপু মাইশা আপুকে নিয়ে আসলো। আমি মাথায় হাত দিলাম মাইশা আপুর, দেখি প্রচণ্ড গরম। তারপর তাকে নিয়ে হাসপাতালে গেলাম, ডাক্তার দেখালাম। আসার সময় দুজনেই চুপ হয়ে আছি। তোমার গায়ে এত জ্বর, আমায় ফোনও তো করতে পারতে একটা। ওই, আমি তোর আপু হই, সেইভাবে কথা বল। আচ্ছা বলছি আপু, তোমার গায়ে এত জ্বর, আমায় তো একটা ফোন করতে পারতে, তাই না? তোকে কেন ফোন দিব? হ্যাঁ। আচ্ছা মা, আমার তোমাকে প্রশ্ন করাই ভুল হয়েছে, মাফ করে দিও আমায়। কি? আমি তোর মা? ওই, আমি কোন দিক দিয়ে তোর মা লাগি? হ্যাঁ। না আপু, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমায় মাফ করে দিন। হুম,
আর বেয়াদবি করবি না। আমার সাথে সব সময় আপু ডাকবি, ঠিক আছে? জান বাঁচলে লাখও পায়। এই সময় এই মেয়ের হাত থেকে বাঁচা ফরজ, তাই রাজি হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপু। গুড। এখন আমায় নামিয়ে দে। আর আব্বু আম্মুকে এই ব্যাপারে একদম বলবি না যে আমি অসুস্থ। আচ্ছা। আমি গেলাম। দেখো না শুধু কি করে, তোমায় তো আমি আমার বউ বানিয়ে ছাড়বো। তারপর আঙ্কেলকে ফোন দিলাম। হ্যালো আঙ্কেল। হ্যাঁ নীল বাবা, বলো। আঙ্কেল, মাসা আপু তো অনেক অসুস্থ। ভাগ্যিস আমি ছিলাম এখানে, তাই হাসপাতালে গিয়ে ডাক্তার দেখিয়ে আনলাম। কি হয়েছিল মাইশার? চিকুনগুনিয়া। তুমি মাইশাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে? আঙ্কেল, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ওষুধ কিনে দিলাম, তারপর হোস্টেলে নামিয়ে দিয়ে এই তো আমি আসলাম। আমাকে তো কিছুই বলেনি। এই মেয়েটার একদিন কিছু হয়ে যাবে, দেখবি। না আঙ্কেল, চিন্তা করেন না, আমি আছি না। বাবা, ওকে একটু দেখে রাখিস। আচ্ছা আঙ্কেল, আপনি যেহেতু বললেন, আর আমি আপনার কথা তো আর ফেলতে পারি না, অবশ্যই দেখে রাখবো তাকে। আচ্ছা বাবা, ভালো থাকিস। আচ্ছা আঙ্কেল, দোয়া করেন। ফি আমানিল্লাহ। আমিন। যাক, মাসাপুকে দেখে রাখার দায়িত্বটা আঙ্কেল আমাকে দিল। কোচিতে তো আমার নাগিন ড্যান্স দেওয়ার ইচ্ছে হচ্ছিল, কিন্তু নিজেকে কন্ট্রোল করলাম। পরের দিন ভার্সিটিতে দাঁড়াতে না দাঁড়াতেই কই থেকে যেন মাসাপু এসে আমার শার্টের কলার ধরল। তুই আব্বুকে কি বলেছিস? কই কিছু না তো। সত্যি করে বল। কিছুই বলিনি আমি। আমার চিকুনগুনিয়া, তাই না? তুই আমায় খুব যত্ন করে নিয়ে গেছিস ডাক্তারের কাছে, তাই না? আমায় মেডিসিন কিনে দিয়েছিস, তাই না? হ্যাঁ করলাম। হি। দাঁড়া কুত্তা, তোকে আজ তো আমি মেরেই ফেলবো। তোকে যে বললাম আব্বু আম্মুকে না বলতে, কেন বললি? ভাবলাম আমি যে এত ভালো কাজ করলাম তা আমার শ্বশুর শাশুড়িকে জানানো উচিত। তাদের জামাই এত ভালো, এটা তাদের জানানো দরকার না? আবার শুরু করলি? ওই দেখ তো আশেপাশে কিছু আছে কিনা। আজকে তো আমি তোর মাথা অবশ্যই ফাটাবো। দাঁড়া আপু, আগে শোনো। আঙ্কেল আমায় আরেকটা দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব? তোমায় দেখে শুনে রাখার। দাঁড়া, আমি তোরে দায়িত্ব দেওয়াচ্ছি। আমি তো বলেই তোর। উত্তাপ পালাচ্ছিস কই? তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। ধরতে পারলে তো। তারপর পালিয়ে সেখান থেকে চলে আসলাম। কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাসায় গেলাম। আমার আম্মু অসুস্থ ছিল তো, তাই 1 সপ্তাহ বাসা থেকে ভার্সিটি চলে এলাম। এসে যা শুনলাম তাতে প্রচণ্ড শখ খেলাম। মাসাপু নাকি এক সিনিয়র ভাইয়ের সাথে রিলেশন শুরু করেছে। তাই পরের দিন সকাল সকাল ভার্সিটিতে গেলাম, কারণ মাসাপুর সাথে দেখা করতে হবে, জানতে হবে এটা সত্যি না মিথ্যা। কিন্তু আপুর সাথে দেখা হওয়ার পর যা হলো। ভার্সিটিতে অনেক সকালবেলা আসার কারণে বসে থাকতে হচ্ছে, এদিকে মনও ভালো না। বসে থাকতে থাকতে আমার বন্ধু রিফাতের ফোন। কই তুই? ভার্সিটিতে। এত তাড়াতাড়ি? দরকার আছে একটু। মাইশাপুর জন্য? হুম। কেন তুই শুনিসনি যে আপু? আমি সব জানি, তুই কি জন্য ফোন দিয়েছিস সেটা বল। আরে দোস্ত, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমাদের সিয়ামের আপুর আলিশা আছে না? চিনি। কেন, কি হয়েছে? ওই আপুর রক্ত লাগবে। এখনই খুব বড় ঘটনা ঘটতে ধরে বেঁচে গেছে। তার রক্তের গ্রুপ আর তোর রক্তের গ্রুপ একই। তুই এই হাসপাতালে চলে আয়। কি ঘটতেছিল? এখানে আয়, আগে রক্ত দে, তারপর বলছি। আচ্ছা, আমি আসতেছি, 5 মিনিট লাগবে। আচ্ছা আয়। যদিও বা আমার মাসি আপুর সাথে কথা বলতে হতো, তবুও একজন মানুষের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই না। তাই হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে যেয়ে দেখি আমার বন্ধুরা সবাই আছে। আসলে আমার বন্ধু সিয়ামের বোন হয় আলিশা আপু, তাই আমাদের সবাই আছে। আমি গিয়ে দাঁড়ালাম, সাথে সাথেই আমায় নিয়ে যেয়ে রক্ত দিল। এটা আমার প্রথমবার রক্ত দেওয়া, তাই মাথাটা একটু ঘুরছিল। তাই কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তার কিছুক্ষণ পর সবাই আমার কাছে এলো। এখন বলতো কাহিনীটা কি? আসলে আপুর একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। আমরাও জানতাম না ব্যাপারটা, শুনেছিলাম ছেলেটা ভালো, আমরা দেখিনি ছেলেটাকে। তো আপু যেটা বললো সেটা হলো আপুকে ডেকেছিল দেখা করার জন্য, তাদের রিলেশন 1 বছরের উপলক্ষে। এর আগেও অনেকবার দেখা করতে গিয়েছে, আর কালকেও গিয়েছিল। তারা আরও কিছু বন্ধু মিলে আপুকে রেপ করতে আসে। ওই যে পুকুর পাড়টা আছে না পুরাতন বাসার সামনে, ওখানে। কিন্তু ওই সময় সাদেক আর আমি ওই পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন কারো চিৎকার শুনে আমরা ওখানে যাই, আর আমাদের আশা দেখায় ওরা পালিয়ে যায়। যাওয়ার আগে আপুকে মেরে যায়, সেই কারণে অনেক রক্ত বের হয়। তুই ছেলেটাকে চিনিস? না, আমি চিনি না।
নাম কি জানিস? না, মনে হয় রুদ্র। আবুকে একবার বলতে শুনেছিলাম, কিন্তু একদম ঠিক করে বলতে পারি না। কই পড়ে? আরে বেটা, নামে জানি না আর কই পড়ে কেমনে জানবো? ও, সেটাও ঠিক। চল দেখি আপুর কি অবস্থা। চল। আপুর বেডের কাছে গেলাম, এখনও ঘুমাচ্ছে। ডাক্তার বলেছে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। যদি তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা না করা হতো তাহলে তার অবস্থা খারাপ হতেও পারত। ধন্যবাদ দোস্ত, তুই রক্ত না দিলে আজকে আপুর কিছু হতো। আর সাদেক ও রিফাত, তোদেরও অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। হে মামা, বন্ধুদের মাঝে নো সরি, নো থ্যাঙ্কস। তোর বোন মানেই তো আমাদেরও বোন। নিজের বোনের সাহায্য করলে কি কাউকে ধন্যবাদ দেয়? তোরাই প্রকৃত বন্ধু। বন্ধু, এখন আমায় যেতে হবে ভার্সিটিতে, একটু কাজ আছে। পরে এসে আলিশা আপুকে দেখে যাবো নি। কি কাজ? মাইশা আপুর কাছে যাব একটু কথা বলার জন্য। আচ্ছা যা। ওখান থেকে বের হয়ে সোজা ভার্সিটিতে আসলাম। এসেই মাইশা আপুকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পেলাম। আপু একটা ছেলের সাথে ক্যান্টিনে হেসে হেসে কথা বলছে। সেটা দেখেই তো আমার মেজাজ গরম হয়ে গেল। আমি যে, মাইশা আপু, নীল কবে আসলি? কালকে আসি। ও, তোকে পরিচয় করিয়ে দিই। এ হলো জাবির, আমার বয়ফ্রেন্ড। আর জাবির, এ হলো নীল, আমার ভাইয়ের মতো। আব্বু আম্মুর খুব আদরের। তোমার সাথে দেখা হয় ভালো লাগলো নীল। আপু, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল। এদিকে আসবে একটু? জাবির 1 মিনিট। হ্যাঁ বল। আপু, তুমি রিলেশন শুরু করেছো? হ্যাঁ করেছি, দেখলি তো। কিন্তু আপু, তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি। সে কি আমার থেকেও ভালো? আপু, ভালোবাসার বয়স কোনো মেটার না। আপু, আমি তোমায় ছাড়া বাঁচবো না। তারপর মাইশাপু বলল, আর একবার যদি ভালোবাসি বলেছিস তারপর তোর বাসায় বলে দেব, ফালতু ছেলে। কি হয়েছে, তুমি মারলে কেন নীলাকে? কিছু না, এইসব ছেলেদের মুখে যেন ভুল করেও না পড়ি। চলো। আপু আমায় 3টা চড় মারলো, কিছু মনে করতাম না, কিন্তু সবার সামনে মারলো। খুব খারাপ লাগছে। চোখ দিয়ে দুপোটা পানি পড়লো। যাক, যাকে এত ভালোবাসলাম সে কি না এভাবে, কিছু ভাবতেই পারছি না। চলে আসলাম হোস্টেলে, এসে শুয়ে পড়লাম। আমার আবার একটা অভ্যাস আছে, যখন আমার সাথে খারাপ কোনো কিছু ঘটে তখন আমার খুব ঘুম পায়। আসলে সেই অবস্থাটা তাড়াতাড়ি কাটাতে চেষ্টা করি, তাই এসেই ঘুমিয়ে পড়লাম। একেবারে এক ঘুমে সন্ধ্যা। রিফাত এসে ডাকাডাকি শুরু করেছে। ওই বেটা উঠ, আর কত ঘুমাবি? কয়টা বাজে দোস্ত? 7:30। কি, সকাল হয়ে গেছে? তুই রাতে ঘুমাইছিলি? না তো। ভার্সিটি থেকে আসার সময় কিছু কি খেয়ে আসছিলি? ওই বেটা কি বলিস, আমি ওইগুলা খাই? তাহলে তুই 12টা থেকে 7:30 পর্যন্ত কেমনে ঘুমাইলি ভাই? জানি না, খারাপ লাগছিল তো তাই। কেন, কিছু হয়েছে? না, কিছু হয়নি। তুই বলবি না? আরে পরে বলবো, এখন বললে আবার মনটা খারাপ হয়ে যাবে। আচ্ছা চল এখন। কই যাব? আলিশা আপুকে দেখতে যাবি না? হ্যাঁ যাবো তো। আপুর জ্ঞান ফিরেছে? দুপুরে। তুই তো তখন মরার মতো ঘুমাচ্ছিলি, তাই ডাকিনি, আমি গেছিলাম দেখা করতে। ও, কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই। আর গেলেই দেখতে পাবি। আচ্ছা, আগে কিছু খেতে হবে দোস্ত, সকাল থেকে কিছুই খাইনি। তোর জন্য খাবার রাখা আছে, খেয়ে নে। আচ্ছা দোস্ত, আমি ফ্রেশ হয়ে বের হচ্ছি, তুই দাঁড়া। আমি আছি, তুই তাড়াতাড়ি কর। আচ্ছা। ঘুমটা হয়ে খুব ভালোই লাগছে, শুধু ভালো না, অনেক ভালোই লাগছে। হালকা হালকা অনুভব হচ্ছে শরীরের মধ্যে। রাতের বেলা গোসল করলাম, আরও হালকা লাগছে এখন। খাওয়া দাওয়া করে বের হলাম আলিশা আপুকে দেখতে। এতক্ষণ সময় আমার সাথে যে সকালে কি হয়েছিল তা মনে ছিল না। স্বাভাবিকভাবেই আপুকে দেখার জন্য গেলাম। হাসপাতাল আমাদের ম্যাচ থেকে খানিকটা দূরে, তাই আমরা রিক্সা করে গেলাম। হাসপাতালে যেয়ে দেখি আপু শুয়ে আছে, তবে দেখে মনে হচ্ছে আগে চেয়ে এখন অনেক ভালো আছে। আন্টির সাথে কথা বলছিল, সাথে আঙ্কেল আর সিয়ামও আছে। আমাদের দেখে, আরে নীল, কেমন আছো? যেহেতু সিয়ামের বোন তাই আগে থেকে আমাদের চিনত। ভালো আছে আপু। তোমার এখন কেমন অবস্থা? আগের থেকে এখন ভালো। শুনলাম তুমি নাকি আমাকে রক্ত দিয়েছো। তোমাকে অনেক ধন্যবাদ নীল। এটা তুমি কি বলছো আপু? তুমি সিয়ামের বোন মানে তো আমাদেরও বোন, আর নিজেদের বোনকে রক্ত দিলে বুঝি ধন্যবাদ দিতে হয়? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে।
আচ্ছা আপু, তোমার থেকে কিছু জানার ছিল। ওই ব্যাপারে? হুম তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে হবে না। না না, কোনো সমস্যা নেই। ওকে, একটু খুলে বলো, মানে বিস্তারিত। আচ্ছা, আমাদের সম্পর্ক 1.5 বছরের। আমার সাথে ওর রিলেশন শুরু হয় 3rd ইয়ারে থাকতে। ও তখন নতুন ছিল কলেজে, চুপচাপ ছিল, কারোর সাথে তেমন কথা বলতো না। আর অনেকের মানুষের কাছ থেকেই শুনেছি ছেলেটা অনেক ভালো। ওকে কিছু মেয়ে প্রপোজও করেছিল, কিন্তু রাজি হয়নি। হঠাৎ একদিন আমাকে প্রপোজ করলো। আমি কিছুদিন সময় চাইছিলাম, তারপর আরও অনেকের কাছ থেকে ওর ব্যাপারে ভালো কিছু জানতে পারি, তারপর রাজি হয়ে যাই। সেদিন ছিল ওর বন্ধুর জন্মদিন, আমাকে যেতে বলেছিল, আমিও গিয়েছিলাম। সব কিছু শেষ করে যখন বাসায় আসবো, ওর বন্ধু বলেছিল বাসায় পৌঁছে দিতে। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু অনেক জোরাজোরিতে রাজি হয়ে গেলাম। যখন আসছিলাম তখন ওর সাথে আরও কিছু বন্ধু ছিল। অর্ধেক রাস্তায় আসার পর ওরা গাড়ি থামিয়ে আমাকে জোর করে গাড়ি থেকে নামায়। আমি যখন চিৎকার করি, ওরা আমার মাথায় কিছু একটা দিয়ে আঘাত করে। তারপর আর কিছু মনে নেই। বুঝলাম, কিন্তু ছেলেটার নাম কি? রিয়ান। কিন্তু সিয়াম যে বলল ওর নাম রুদ্র। না না, রুদ্র তো আমার বন্ধুর নাম। ওর বাসা কই? সিলেট, আর এখানেও পড়াশোনা করার জন্য এসেছিল। আচ্ছা ঠিক আছে আপু, দেখি কিছু করা যায় কিনা। আচ্ছা। তারপর সেখান থেকে বাসে আসলাম, ভাবলাম কলেজে যাব, কিন্তু আবার ওই ঘটনা মনে পড়ার পর আর যেতে ইচ্ছে করছে না। এতদিন তো মাইশা আপুকে দেখার জন্য গিয়েছিলাম, এখন কি করব? ও তো এখন অন্য কারো। ঠিক আছে, আর কোনো দিন বিরক্ত করব না। তারপর রিফাত আসলো। কে রে, কলেজে যাবি না? না, তুই যা। তারপর রিফাত অনেক জোরাজুরি করার পর ভার্সিটিতে গেলাম, যে দেখি মাইশা আপু গেট দিয়ে ওর গল্পের সাথে হাত ধরে আসতেছে। দেখে মনটা অনেক খারাপ হলো। কিছুক্ষণ পর এক ফ্রেন্ড কোথা থেকে দৌড়ে এসে বলল, দোস্ত, একটা কাহিনী হয়ে গেছে। কি? সিয়াম জানতে পেরেছে ছেলেটাকে। কিভাবে? জানি না, তবে ওই তোদের ডাকছে। কোথায়? আমরা যেখানে আড্ডা দেই সেখানে। চল তাহলে। সিয়ামের সাথে দেখা হওয়ার পর একটা আশ্চর্যজনক খবর শুনলাম। সিয়ামের সাথে দেখা হওয়ার পর থেকেই মাথার ভিতরে একটা জিনিস ঢুকছে না। কি বিষয় জানতে পারলো সিয়াম, শুধু আগ্রহটা বাড়ছেন। তাই দেরি না করে আমরা সবাই যেখানে আড্ডা দিই সেখানে গেলাম। আমরা ভার্সিটির বড় বটগাছের নিচে আড্ডা দিতাম সব বন্ধুরা মিলে। গিয়ে দেখি সেখানে সিয়াম সহ আমাদের আরও কয়েকজন বন্ধু বসে আছে। সিয়ামকে দেখে অনেকটা অন্যমনস্ক মনে হচ্ছে, তাই তার কাছে গেলাম। তোর এই অবস্থা কেন? ও তুই বলিস না বন্ধু, একটা বিষয়ে জানতে পারছি। কি বিষয়? সেটা বলার জন্যই তো এত তাড়াতাড়ি ডাকলাম তোদের। বল তাহলে। আপু যে রিয়ানের কথা বলছিল না, তার খবর পেয়েছি। কি কি বলিস? কই খবর পাইলি? অনেক কষ্ট করে বের করেছি দোস্ত। এই যে, এটা ওর ঠিকানা। তো কার জন্য অপেক্ষা করছে? চল যাই। যাবো, তবে এখন না। কেন? মনে নেই আজকে কার ক্লাস আছে? কার? শ্রুতি ম্যামের। ও আচ্ছা, তাহলে তো ফাঁকি দেওয়া যাবে না। চল। আপনারা কি ভাবছেন আমরা ম্যাম দেখতে যাচ্ছি? ভুল। আসলে নাম শ্রুতি, কিন্তু কাজে বিশ্রুতি। দেখতেও হাতির ভাষণ, আর ব্যবহারও সেই রকম। তাই তাই তার ক্লাস ফাঁকি দিলে অবস্থা খারাপ করে ছাড়বেন। ক্লাসের দিকে যাচ্ছিলাম, এমন সময় জাবির ভাইয়ের সাথে দেখা। তো জাবির ভাইয়া ডাক দিলেন। এই নীল, ভাইয়া। কেমন আছো? ভালো, আপনি? ভালো। আসলে সেদিন মায়ের যা করলো একদম ঠিক করে নাই, তাই ও তোমার সাথে কথা বলতে চায়। আচ্ছা ভাইয়া, আমার তো এখন ক্লাস আছে, তাই যেতে হবে, পরে কথা বলবো। আচ্ছা, কিন্তু বলিও ক্লাস শেষে ক্যান্টিনে তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা, আমি আসার চেষ্টা করব। আচ্ছা। জাবির ভাইয়ের আচরণ ভালো লাগলো, তাই ঠিক করলাম যেহেতু মাইশা আপু ডেকেছে, তাই ক্লাস শেষ করে দেখা করব। তারপর ক্লাসের দিকে রওনা দিলাম। শুরু হয়ে গেছে। অনেকক্ষণ থিয়েটার দেওয়ার পর ক্লাসে ঢুকতে দিল। ক্লাস শেষ করে বন্ধুদের বললাম, আচ্ছা তোরা বাইরে একটু অপেক্ষা কর, আমি একটু আসছি। এই সময় তোর আবার কি কাজ মনে পড়লো? তোরা যা, আমি যাচ্ছি, জাস্ট 5 মিনিট সময় দে। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। তারপর সেখান থেকে চলে আসলাম আপুর কাছে। এসে জিজ্ঞাসা করলাম, আপু আমায় ডাকছিলে? নীল, কেমন আছিস? খুব ভালো। তুই এখনো আমার উপর রেগে আছিস? না, বলো কি বলবা। দেখ, তুই আমার ভাইয়ের মতো। আমার বাবা মাও তোকে তাদের সন্তানের মতোই মনে করে।
তার উপর আমি তোর থেকে বড়, তাই তোর উপর হাত তুলেছিলাম। কিন্তু তারপর থেকে বিশ্বাস কর আমি অনুতপ্ততায় ভুগছি, তাই জাবিরের মাধ্যমে তোকে ডেকে নিয়ে আসলাম। আমায় মাফ করে দে বোন হিসেবে। আচ্ছা আপু, কোনো ব্যাপার না। তোমাদেরকে একসাথে দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ। তোমাকেও। আচ্ছা আমি গেলাম। কই যাবি? আমার বড় আপুর সাথে আর প্রেম করা হলো না, যাক বাদ দেই। আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে, তাদের কাছে গেলাম। তারপর সবাই মিলে রিয়ানের বাসায় গেলাম, তাকে নিয়ে তার বন্ধুদের কাছে গেলাম। এরপর সবাইকে একসাথে ধরে নিয়ে আসলাম। ভাবছেন কি হচ্ছে, তাই না? সাথেই থাকুন, তাহলে বুঝতে পারবেন। বলেছিলাম না আমার বন্ধুরা সবাই স্থানীয়, আমি আর সাদেক শুধু বাহিরের। রিফাতের চাচু রাজনীতির লোক, তাই সাহায্য নিয়ে সবাইকে ধরে ফেলি। বেশি বেগ পেতে হয়নি। তারপর তাদের সবাইকে নিয়ে আসি আলিশা আপুর বাসায়। আলিশা আপু রিয়ানকে দুটো থাপ্পড় মারে, সবাই তার কাছে ক্ষমা চায়। তারপর আমরা সবাইকে পুলিশের হাতে তুলে দিই। এসব কিছুর প্ল্যান করেছিলাম আমি। যেহেতু আমাদের কাছে প্রমাণ আছে, সেহেতু সহজে সাড়া পাবে না। আলিশা আপু তাড়াতাড়ি সুস্থ হওয়ায় তাকে আজকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। আর আজকে সবাইকে ধরতে পারায় আপু খুব খুশি। নীল, জি আপু। অনেক ধন্যবাদ তোমাকে। আরে এসব দিতে মানা করেছিলাম না আমি? দেওয়া জরুরি ছিল তাই দিছি। মানে? কিছু না। আচ্ছা আপু, আমি গেলাম। আচ্ছা। নিজের খেয়াল রেখো। আচ্ছা। বাই। বাই। আসার সময় আন্টি অনেক জোরাজুরি করতেছে খাওয়া দাওয়া করার জন্য, তাই খাওয়া দাওয়া করে হোস্টেলে চলে আসলাম। তারপর আবার মাইশা আপুর কথা মনে পড়লো, তাই ফেসবুকে গেলাম। গিয়ে দেখি আপু স্ট্যাটাস দিয়েছে, ইন অ্যান ওপেন রিলেশনশিপ উইথ জাবির আহমেদ। এটা দেখে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল, তাই ফেবো থেকে বাইর হয়ে আসলাম। তারপর রুমের বাইরে আসলাম। ভাবতেছি বড় আপুর সাথে আর প্রেম করা হলো না। ভাবতে ভাবতেই একটা আনোয়ার নাম্বার থেকে ফোন এলো। হ্যালো। হ্যালো, কে বলছেন? চিনতে পারোনি? না, কে বলছেন? আরে আমি আলিশা। ও আচ্ছা, আলিশা আপু, তোমার নাম্বার সেভ করা ছিল না। ও আচ্ছা। এখন কেমন আছো আপু? যেমনটা দেখে গেলে ঠিক তেমনটাই আছি। ও আচ্ছা। রাতে খেয়েছো? কি বলো আপু, কিছুক্ষণ আগেই না তোমাদের বাসা থেকে খেয়ে আসলাম। ইস, মনে ছিল না। মন কোথায় থাকে? মন মনে হয় আবারও হারিয়ে গেছে। ও আচ্ছা, তাই এবার ভালোর কাছে না খারাপের কাছে গেছে? ভালোর কাছে গেছে। তা কে সে? সময় হলেই বুঝতে পারবে। কি বুঝতে পারবো? কিছু না, বাই। লাইনটা কেটে দিল, কিছুই বুঝতে পারলাম না। তারপর আবার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে সিয়াম ফোন দিল আর বলল কলেজে যাওয়ার সময় আলিশা আপুকে নিয়ে যেতে। ও নাকি কোনো একটা কাজে যাবে, তাই আজ আপুকে নিয়ে যেতে পারবে না। তাই বললাম ঠিক আছে, আপুকে রেডি থাকতে বল। তারপর রেডি হয়ে সিয়ামের বাসায় গেটের সামনে গেলাম। গিয়ে দেখি আপু আগে থেকেই তৈরি হয়ে আছে, তাই আপুকে নিয়ে কলেজের দিকে রওনা হলাম। আলিশা আপুকে নিয়ে ভার্সিটিতে এলাম। সারা রাস্তায় আপু আমার দিকে চেয়ে আসছিল, তাই তাড়াতাড়ি ভাড়া মিটিয়ে কলেজের দিকে গেলাম। আপু পেছন থেকে অনেকবার ডাকলো, আমি না শোনার ভান করে চলে আসলাম। এসেই ক্লাসে ঢুকলাম। এদিকে ক্লাস হচ্ছে আর ওদিকে আমি ভাবছি কি হচ্ছে আমার সাথে। আলিশা আপু আমার প্রেমে পড়ে গেল নাকি? না না না, এটা কিভাবে সম্ভব? আমার মাথায় কিছুই ঢুকছে না। কি হচ্ছে? একদিকে মনে হচ্ছে আপু শুধু ফ্রেন্ডলি ব্যবহার করছে আমার সাথে। ভাই, এই চিন্তায় মনে হচ্ছে পাগল হয়ে যাবো আমি। কিন্তু আছে না আমার কিছু কলেজের বন্ধু, তারা থাকতে এত তাড়াতাড়ি পাগল হই কিভাবে? কি ব্যাপার দোস্ত, কিসে এত ভাবনা তোমার? আরে না, কিছু না। না না, কিছু তো আছে, আমাদের কাছেও লুকাবি? দোস্ত, আমাদের মনে হয় ও প্রেমে পড়েছে। তুই বেশি বুঝিস না। আমায় তো বুঝতে হবে রে। ভাই, তুই বসে থাক, আমি গেলাম। কই যাস? আগে ট্রিট দে। কিসের জন্য? সেটা পরে বুঝতে পারবি, আগে ট্রিট দে। আমি ভাবতাম তোরা আমার অবস্থা দেখে পাশে থাকবে, আমার অবস্থাটা বুঝবি। এখন দেখছি তোরা আমার পকেট খালি করার ব্যবস্থা করছিস। শত শত কথা বুঝি না, তুই ট্রিট দিবি কিনা বল? আরে ভাই, বলবি তো কিসের জন্য টিচ চাচ্ছিস? বন্ধুর কাছে ট্রিট চাচ্ছি, তাও আবার কারণ খুঁজছিস? যা, লাগবে না তোর ট্রিট। এই একদম ইমোশনাল ডায়লগ দিবি না, তাহলে মেরে তক্তা বানাই দিব। সবাই একসাথে হেসে উঠল। এই একদম হাসবি না, খেতে চাইলে চল। চল চল, সময় নষ্ট করিস না। নীলাবার কখন রং পাল্টাই তার কোনো ওয়ারেন্টি নেই।
ওই শালা চুপ থাক। আচ্ছা দুলা ভাই। বাবা ভালো তো, চল। চল সবাই। ভাবলাম বন্ধু হয়, মানে বেগে সম্মান রাখবে। 1,000 টাকা নিয়ে আসলাম। এদিকে আমার হাতে একটা চকলেট ধরায় দিল। এইটা ছাড়া আর কিছুই খাইতে দেয়নি। 1,000 টাকা 30 মিনিটে শেষ করে ফেললো। তারপর ক্যান্টিন থেকে বেরিয়ে আসলাম। তখন দেখি মাইশাবু আসতেছে। আজ জাবির ভাইয়ের সাথে নেই। আজ জাবির ভাইয়া সাথে নেই। আমার কাছে এসেই, নীল কেমন আছিস? খুব ভালো, তুমি? এই তো ভালোই আছি। তো জাবির ভাইয়া কোথায়, দেখছি না যে? ও অসুস্থ, কিছুই ভালো লাগছে না। কি হয়েছে ভাইয়ার? হাত কেটে গেছে। কেমনে? আর কোন হাসপাতালে ভর্তি করা আছে? হাসপাতালে নেই, কি যেন রান্না করতে গিয়ে হাত কেটে ফেলেছে। যাক বাবা, এই মায়ের লগে প্রেম করে নিয়ে খুব ভালো হয়েছে। আমার কি অবস্থা করতো তাহলে? হুম। আচ্ছা আপু, আমি চাই। আচ্ছা। ওখান থেকে কেটে পড়লাম। কি মেয়ে রে বাবা, এর হাত থেকে বাঁচা গেছে এটাই বড় কথা। তারপর কোথা থেকে যেন আলিশা আপু এসে আমার কলারটা ধরলো। ওই মেয়েটার সাথে কিসের এত কথা তোর? আরে ওটা আমার বড় আপু। সেটা আমিও জানি, ও আমাদের সিনিয়র। মাইশা আপুর বাবা আর আমার বাবা বন্ধু, সেই হিসাবে কথা বলছি। এরপর থেকে আর বলবি না, যদি দেখি কথা বলা হয় তাহলে তোর পা ভেঙে দেবো কিন্তু। আমায় কোনো কথা বলার সুযোগও দিল না। কথাটা বলে সাথে সাথে চলে গেল। তাই আমিও সবাইকে বিদায় দিয়ে হোস্টেলে চলে আসলাম। তারপর রাতে একটু ফেসবুকে গেলাম, আর সাথে সাথে আলিশা আপুর ফোন এলো। কি করো? এই তো মাইশাবুর লগে কথা বলি। এই, তোর বললাম না আর কোনো মেয়ের সাথে কথা না বলতে। কেন? আমি কেন তোমার কথা শুনবো? কালকে শুধু কলেজে আয়, তারপর বলছি আমার কথা কেন শুনবি। ফোনটা কেটে দিল। আবার আমি চিন্তায় পড়ে গেলাম, কি হচ্ছে আমার সাথে? আপু কি আমায় সত্যি ভালোবাসে? তারপর একটা বুদ্ধি করলাম যে আপু আমায় ভালোবাসে কিনা। পরের দিন কলেজে গেলাম আর সবাইকে আমি সব কিছু বুঝিয়ে বললাম কি কি করতে হবে। আমি মাইশাপুর হাত ধরে দাঁড়িয়ে আছি। তখন দেখি আলিশা আপু আমাদের এমন অবস্থা দেখে চোখের পানি মুছে কোথায় জানি চলে গেল। আর হ্যাঁ, আমরা মাইশা আপুকে বলেছি এই কথাটা, আর যেন আমার সাথে এই অভিনয়টা করে। দেখ, কাঁদতে কাঁদতে চলে গেল। এখন যা, গিয়ে সব কিছু ঠিক কর। আচ্ছা তারপর কি হয় আমাকে বলবি পরে। ঠিক আছে বলে চলে আসলাম। কলেজের পাশে একটা পুকুর আছে, একদম নিরিবিলি জায়গা। ওখানে আলিশা আপু বসে আছে। আমি গেলাম, একটু কাশি দিলাম, ঘুরে দেখলো না। তারপর বললাম, হ্যাঁ আপু। কি হয়েছে বল। কিভাবে শুরু করি কিছুই বুঝতে পারছি না, তাই সরাসরি বলে দিলাম, আমায় ভালোবাসো? আমার বইয়ে গেছে তোকে ভালোবাসতে। ও, আমি মনে করেছিলাম তুমি আমায় ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, আমি মাইশাপুর পেছনেই লেগে থাকি। আরে এক পা গেলে তোর পা ভেঙে দেবো। মা কেন? এই, তুই বুঝিস না যে আমি তোকে কতটা ভালোবাসি? তুই যেদিন আমাকে রক্ত দিলি সেদিন আমার তোকে ভালো লেগেছিল। তারপর যখন রিয়ানকে আমার কাছে নিয়ে আসলি সেদিন তোকে ভালোবেসে ফেলেছি। এতদিন থেকে তোকে বোঝানোর চেষ্টা করলাম আর তুই বুঝলি না আমি তোকে কতটা ভালোবাসি। এসব নাটক ছিল। কি? এসব নাটক ছিল। আজকে তোকে আমি সত্যি মেরে ফেলবো শয়তান। আমি দিলাম তোর, শেষ পর্যন্ত কিনা এমন বড় আপু পেলাম। আলিশা আপুর দৌড়ানি খেয়ে কোনো মতে বাঁচলাম। তবে একটা জিনিস জানলাম যে আলিশা আপু আমায় ভালোবাসে। যাক, সিনিয়র আপুর সাথে শেষ পর্যন্ত প্রেম হয়ে গেল। এখন ভালোবাসা চলবে ওড়াচোড়া, কিন্তু কিছু একটা দিয়ে তো শুরু করতে হবে। আমাদের ভার্সিটিতে এত প্রেমিক প্রেমিকা আছে, যার কারণে সব ফুল আগেই শেষ হয়েছে। তাই কি করা যায় ভাবতে লাগলাম। আলিশা আপু তার বান্ধবীর সাথে বসে আছে দেখে মনে হচ্ছে অনেক খুশি আজকে। যাই আর দেরি না করে, আমায় সামনে দেখেই আগুন, চোখ মুখ লাল করে ফেলেছে। যা, কি করলাম আমি আবার? তার বান্ধবীগুলো হাসাহাসি করছে। ও বুঝলাম, সব নষ্টের গোড়া তাহলে এরাই। মনে মনে ভাবছি রিলেশনটা একবার ভালোভাবে শুরু হোক, তারপর তোমাদের দেখে নেব। তারপর তারা আপুকে রেখে চলে গেল। তখন আপু উঠে চলে এলো আমার কাছে। এই, হাতে কি তোমার? কদু। কদু দিয়ে কি করবি? তোমায় তো প্রপোজ করা হয়নি, ভাবলাম রাগ করে আছো, তাই প্রপোজ করলে রাগটা ভেঙে যাবে আর রিলেশনটাও শুরু হবে। কুত্তা, তাই বলে কদু? দুনিয়াতে আর কিছু পেলি না? কদু দিয়ে কি কেউ কাউকে প্রপোজ করে? আর বলো না, গেলাম ফুল নিতে, কিন্তু নাই, সব শেষ করে দিয়েছে আর্মির বাচ্চাগুলা। পরে দেখলাম সেখানে কদু অনেকগুলো, মনে হয় কদু গাছ লাগিয়েছে ভার্সিটির বাগানে। তাই ভাবলাম যখন গোলাপ পেলাম না, তখন
কদুই ব্যবহার করি, তাই তোমার জন্য অনেক কষ্ট করে একটা কদু নিয়ে আসি। কদু তাই না? দাও কদু দাও। আজকে যদি এই কদু তোমার মাথায় ভাঙতে না পারি তাহলে আমার নামও আলিশা নয়। এত রাগ করো কেন? আমি তো ভালো জিনিসই আনছি, এটা বাসায় নিয়ে যেয়ে রান্না করেও খেতে পারবে। তোর কদু তুই নিয়ে যা, লাগবে না তোকে প্রপোজ করতে। তুই তোর কদু নিয়ে থাক, আমি গেলাম। ওই শোনা, কই যাও? কদুটা অন্তত নিয়ে যাও। ধুর, এত কষ্ট করে কদুটা নিয়ে আসলাম আর না নিয়েই চলে গেল। কিছু সময় ওখানে দাঁড়িয়ে থাকলাম, তারপর ভাবলাম যাই, এটা তো কোনো কাজে লাগাতে হবে, তাই বিক্রি করে দেই, সাথে কিছু আয় হবে, কি বলেন? কদুটা 20 টাকায় বিক্রি করলাম, তারপর বন্ধুদের কাছে আসলাম। কি মামা, কই থেকে আসলি? কদু বিক্রি করতে গেছিলাম। হ্যাঁ, কস কি, কই পাইলি কদু? কদুর ব্যবসা শুরু করলি নাকি? আরে না শালা বাবু, আসলে না, এদের বলা যাবে না, শালারা আমায় নিয়ে অনেক মজা করবে। আসলে হয়েছে কি, তার আগেই আলিশা আপুর আগমন। আমি বলছি কি হয়েছে। তুমি কেন বলতে যাবা? আমি বলছি তো, মোশাররফ করিমের স্টাইলে। থাক, আপনাকে আর কষ্ট করে বলতে হবে না, আমি বলছি। তোমাদের ওই উগান্ডিয়ানের বন্ধু আমাকে কদু দিয়ে প্রপোজ করতে গিয়েছিল, আর কিছু পাইনি নাকি এই জন্য সেই কদু আবার বিক্রি করে আসলো। এক একটু বোঝাও আর একটু সামলিয়ে রাখিও। কখন যে আমার পিটুনি খাবে। কদু নিয়ে আমার বান্ধবীদের সামনে আমাকে প্রপোজ করতে গেছে, আমার মান সম্মানের 12টা বাজিয়ে দিছে। তার উপরে কদু নিয়ে দাঁত বের করে হাসতে ধরছিল। একে তোমরা আগলে রাখো, সামলে রাখো, না হলে আমি। এ রে, নিজের সম্মান গেছে দেখে আমার সমানের ফালুদা বানাই দিল। কি? কদু দিয়ে প্রপোজ? কি আইডিয়া দোস্ত! এসব আইডিয়া কই থেকে আসে তোর মাথায়? একটু ভাব নিয়ে। আরে বাহ দুলাভাই বাহ, তুই তো ইতিহাস রচনা করবি। কদু দিয়ে প্রপোজ করে এসব ফোন দিয়ে আসে কোথা থেকে তোর মাথায় বলতো? আর একটু ভাব নিয়ে। আসলে কি বলছিস মামা? কথা কি সত্যি? কত দিয়ে প্রপোজ? তোকে নোবেল দেওয়া উচিত, তুই তো কিংবদন্তি। আইডিয়াটা পাইলে কই বলতো? এবার বুকটা ফুলিয়ে, হয়েছে কি? আরে বল বল, লজ্জা পাস না। আরে তোরা বলতে দিবি তো? আমি বলার আগেই তো তোরা কথা বলছিস, আমাকে সময় দিবি তো বলার জন্য। তোমরাই শোনো ওর কাহিনী, আমি গেলাম। আর এই দিন যদি আর এরকম করো তাহলে কিন্তু মেরে তক্তা বানিয়ে তোমাদের কাছে পাঠিয়ে দেবো। আচ্ছা আপু তুই যা, আর নীল তুই বল। তারপর আমি ওদের সব বললাম। সব শোনার পর ওরা হাসতে লাগলো। কথায় আছে না, কারো ভালো দেখলে কেউ সহ্য করতে পারে না। কিছুক্ষণ পর সিয়াম একটা গোলাপ ফুল নিয়ে আসলো। যা গিয়ে প্রপোজ কর। এরকম শালাবাবু যেন সবারই হয়। জাভাগ। আচ্ছা, তারপর আলিশা আপুকে প্রপোজ করলাম। দুজন দুজনের হাত ধরে আবার এদের কাছে চলে আসলাম। আমার বোন যদি কখনো কষ্ট পাই তাহলে কিন্তু ভালো হবে না। শুধু দেখে যাও শালাবাবু, আর তোরা আমি এখন বড়, সম্মান দিয়ে কথা বলবি। এভাবেই আমাদের রিলেশন শুরু হলো। বড় বাবুর সাথে প্রেম করার শখ পূরণ হয়েছে, তবে প্রপোজ করার সময় অনেক ভুল করেছিলাম, মাফ করে দিয়েছে। সেগুলো না হয় বললাম। আর হ্যাঁ, আজ আমাদের 5 বছরের রিলেশন করার পর বিয়ে, একটা ভালো জব করি, তাই পরিবারে কোনো সমস্যা হয়নি। আমি অনেক খুশি আজ। তবে এর মধ্যেও একটা ঘটনা আছে। আলিশা আপুর সাথে বিয়ে। ওহো সরি, সে তো এখন আমার হবু বউ। আমার আর তাদের পরিবার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, অনেকেই নিমন্ত্রিত। এত আগে না আসে, চলেন কিছুটা পেছনে ফেরা যাক। আলিশা আপুর সাথে রিলেশন শুরু হওয়ার পর থেকেই মেয়েটা যত্ন নিতে শুরু করলো, তবে একটু বেশি, এই আর কি। আর আর আমার খুব ভালো লাগতো, তার কথা মতো চলতাম, তাই বেশি ঝগড়া হতো না। শুনেছি একটা রিলেশনশিপে যদি ঝগড়া না হয় সেটা নাকি অপূর্ণ থাকে, তাই আমি মাঝে মাঝে একটু ঝগড়া করতাম। তবে পরে আমাকেই ওর রাগ ভাঙাতে হতো। একদিন মাইশাবুর সাথে আমায় কথা বলা দেখছিল, সে কি কান্না, তবে লুকিয়ে বলতাম। তারপরও দেখেছিল, সেদিনও খুব কান্না করছিল। তারপরে অনেক কষ্টে ওর রাগ ভাঙাতে হয়েছে। তারপর থেকে আর মাইশাবুর সাথে কথা বলতাম না। একদিন ভার্সিটির সিনিয়রদের বিদায় হচ্ছিল, সেদিন সব থেকে খুশি ছিল আলিশা আপু, তাই তার কাছে গেলাম। কি ব্যাপার আজকে? আজ আমি সব থেকে বেশি খুশি। কিন্তু কেন শুনি? কারণ আজকে আমার সতীন চলে যাচ্ছে ইউনিভার্সিটি থেকে। কবে শুটিং হলো মাইশা আপু তোমার? কে তোমাকে বলতে হবে কেন? না, এমনি বললাম আর কি। কেন, আমার বুঝি শোনার প্রয়োজন নাই? না, তোমার শোনার কোনো অধিকার নেই। যাও তো, আমি একটু মজা দিতে দাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। যাও।
পাগলিটা সেদিন শুধু শুধু খুশি হয়েছিল। তার তো মনে ছিল না সেও পরের বছর চলে যাবে এই ভার্সিটি থেকে, আর আমায় থাকতে হবে আরও 1টি বছর। দেখতে দেখতে ওই বছর একটিও চলে গেল। যখন শেষ দিন ভার্সিটিতে আলেসে আপু, তখন সে কি কান্না! আরও একবার দেখতে হলো, সবার সামনে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ওই পাগলি, এত কাঁদো কেন? শুধু তো ভার্সিটি ছাড়ছ, দূরে তো আর যাচ্ছ না। জানি না, আমি যাব না, আবার পড়বো। তোমাকে ছাড়া একা থাকতে পারবো না আমি এই 1 বছর। পাগলামি করবা না, ভালোভাবে পরীক্ষা দেবা, আর আমি তো আছি সবসময় তোমার সাথে। আর এই 1 বছর দেখতে দেখতে কেটে যাবে। তারপর ভালো একটা জব নিয়ে সোজা তোমার বাসায় চলে যাব। আর আমার সাথে তো সবসময় আমার শালাবাবু আছে, চিন্তা করিও না। অনেক কষ্টে বোঝানোর পর পাগলিটা রাজি হলো। ও ভার্সিটি থেকে চলে যাওয়ার পর ভেবেছিলাম একাকিত্বটা বাড়বে, কিন্তু উল্টো আরও বেশি সম্পর্কে মজবুত হতে লাগলো। হঠাৎ দেখা করা, সারাদিন কথা বলা, সে যে দূরে সেটা মনেই হতো না। কেটে গেল আরেকটি বছর। এই থেকে সম্পর্ক মজবুত হতে লাগলো, আর বন্ধুত্বটাও। সিয়াম, আমি, সাদেক, রিফাত, সাথে আরও কিছু বন্ধু। পরীক্ষায় ভালো রেজাল্ট করলাম সবাই। আল্লাহ তাআলা আমাদের বন্ধুত্বটাকে এত মজবুত করেছে যে সবাই একসাথে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করি। তারপর আমার 1 বছর লেগে যায় ভালো পজিশন তৈরি করতে। তারপর সিয়ামের মাধ্যমে আলশাপুর বাবা মার সাথে আমার আব্বু আম্মুর বিয়ের কথা পাকাপাকি করে আসে। তারপর আজ আমাদের বিয়ে। আমার পাশাপাশি আলিশা আপুকে বসানো হয়েছে। মেয়েটাকে আরও অনেক সুন্দর লাগতেছে আজকে। সবাই বিয়েতে এসেছে। ও হ্যাঁ, মাইশা আপু এসেছে, সাথে তার কোলে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে। এই বাচ্চা মেয়ের বাবা আমার হওয়ার কথা ছিল। উফ, বুঝলো না। আবার আমার কেউ লজ্জা ভাবেন না যে বিয়ের দিনে এসব বলছি। আর আপনাদের আমার বিয়েতে আসার জন্য আমন্ত্রিত করলাম। সিয়াম, জাবির, রিফাত, শারফ, নাইম, শুধু তোরা আসবি না। জাবির ভাইয়ের সাথে মাইশাপুর বিয়ে হয়েছে, সবাই অনেক খুশি। এই দেখো, মাইশাপুকে আজ অনেক সুন্দর লাগতেছে। ওরে টিচার, তোরে আজ আমি মজা দেখব। রাতে তোর পাশে আমি এত সুন্দরভাবে সেজে আছি, কই আমার প্রশংসা করবি? হে মা, আজ না আমাদের বাসরাত, এটা তুমি করতে পারো না। কি করতে পারি না পারবি সেটা রাতেই বুঝবি। তারপর এভাবে আমাদের বিয়েটা হয়ে গেল। কিছুক্ষণ পর, কি মামা, হয়ে যাক একটা সেলফি? হ্যাঁ অবশ্যই। ভাবি রেডি? রেডি। ক্যামেরায় বন্দী হলাম আমার সবথেকে প্রিয় 4 জন মানুষের সাথে। ভালো থাকুক তারা, আর আশা করি সবসময় একসাথে থাকতে পারবো। তারপর ওদের সাথে আমি ছাদে গেলাম। আর আলিশা আপু, থুরবাল, কচি ঠেলায় কি যে বলি, সে তো এখন আমার বউ। ওরে বাসর ঘরে নিয়ে গেল আমার কিছু আপুগুলো, আর আমি ওদের সাথে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পর আমি এসে আমাকে ঝাড়ি দিয়ে বাসর করে যাইতে বলল। আমার সব হারামি বন্ধুরাও আমার রুমে দরজার সামনে নিয়ে আসলো। ভয় হচ্ছে খুব। তারপরেও ওরা আমায় জোর করে ঠুকিয়ে দিল বাসর ঘরে। মামা, বিড়ালটা কিন্তু ভালোভাবে মারিস। যাবি তুই? তোর তো আর কোনোদিন বিয়ে হবে না রে। আমি বিয়ে করুম না। বাকি কথা কালকে বলিস, যা ভাগ। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। তারপর রুমে ঢুকলাম, দেখি আমার সিনিয়র বউ বসে আছে, অনেক সুন্দর লাগতেছে। তারপর আমি ওর সামনে যাওয়া মাত্রই নিচে এসে আমার সালাম করলো। আমি ওরে উঠিয়ে বললাম, বেঁচে থাকো মা। এটা শোনার পর রেখে আগুন। তারপর একটা থাপ্পড় দিয়ে সোফায় বালিশ দিয়ে দিল শুতে। কি মেয়ে রে বাবা! থাক, আর কিছু বললাম না। মন খারাপ করে সোফায় শুয়ে আছে। কিছুক্ষণ পর বলল, কেউ যদি এখানে আসতে চায় তো আসতে পারে। আমি শোনা মাত্রই দৌড়ে চলে গেলাম ওর কাছে। তারপর ওর সাথে অনেক গল্প করলাম আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে। তারপর ওরে বললাম, আচ্ছা আলিশা আপু, থুকু বউ বাসু করে বিড়াল মারে কেমনে? আসো সেটা শিখাই দিই। তারপর ও আমার ঠোঁটে চুমু দিল। আমিও এভাবে ওর সব জায়গাতে চুমু দিতে লাগলাম। এভাবেই হারিয়ে গেলাম একটা অজানা ভালোবাসায়। এখনও বিয়ে হয়নি, তাই এত কিছু বলতে পারলাম না। আর বিয়ে তো দূরের কথা, প্রেমও করতে পারলাম না এখনও। সিনেমা শেষ, আসতে পারেন। সত্যিকারের ভালোবাসাগুলো মনে হয় এভাবেই সমাপ্তি হয়। বেঁচে থাকুক সবার ভালোবাসা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।